সালাম আলাইকুম সবাইকে। আজকে আমরা বৃত্তের চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তো আসলে শুরুতেই আমরা দেখি বৃত্ত। তো বৃত্তের সমীকরণ কিরকম হতে পারে। একটা এইচ কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এখানে কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর ও এক্স অক্ষ দ্বারা খণ্ডিতাংশ। এক্স অক্ষ দ্বারা খণ্ডিতাংশ কোনটা? আমার আমার হচ্ছে গিয়া এ বি। এ বি হচ্ছে গিয়া আমার এক্স অক্ষ দ্বারা খণ্ডিতাংশ, এন্ড সি ডি আমার ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশ। তো এক্স অক্ষ দ্বারা খণ্ডিতাংশ কি হবে? আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। কি জন্য? এখানে ব্যাসার্ধটা তা আর এবং লম্ব যদি একটা টানি, লম্বটা হবে কে। তো আমার জাস্ট এই দূরত্বটা হবে গিয়া আর রুট ওভার আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এবং এখানে তো ডাবল আছে, টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। একইভাবে ওয়াই অক্ষর দ্বারাও এখান দিয়ে হচ্ছে কি এই লম্ব দূরত্বটা এইচ, তো তখন আবার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার আসে। তো এখন দেখি বৃত্তের সাধারণ সমীকরণ। তো বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে গিয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। তো বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারি? এই যে আমার এই সমীকরণটা, এটাকে ভাঙলেই আমরা বৃত্তের সাধারণ সমীকরণ পাবো। এবং সেখান থেকে আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ পাবো টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, অ্যান্ড ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি পাবো? টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। কেন্দ্র কি? মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এটা তোমরা একাডেমিকেই পড়ছো, তাই এটার মধ্যে আর পড়ার কিছু নাই। এখন এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে? ভেরি ইজি। দেখো, এক্স অক্ষকে স্পর্শ করছে মানে কি, আর এবং কে সমান হয়ে গেছে। তো কেটা তো আমরা জানি না, কে এটা মূলত পজিটিভ না নেগেটিভ। তো কে ইজ ইকুয়ালস টু আর, মডুলাস অফ কে ইজ ইকুয়ালস টু আর। এবং আমাদের জেনারেল ইকুয়েশন থেকে জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি আসবে। এন্ড একইভাবে ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমাদের এইচ, এটাও আর হবে। এন্ড এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি হবে। এন্ড যদি উভয় অক্ষকে স্পর্শ করে, জাস্ট কোনো কথা নাই, এইচ ইজ ইকুয়ালস টু কে ইজ ইকুয়ালস টু আর, এন্ড জি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। শেষ। শর্তগুলো জানা হয়ে গেল, এগুলো দিয়ে ম্যাথ আসে। তো প্যারামেট্রিক ইকুয়েশনে আসি। আমরা কি জানি? আমরা জানি এক্স স্কোয়ার প্লাস, আমি হচ্ছে কি এটাকে একটু উপর নিচ করে ফেলছি, তাই না? উপর নিচ, আচ্ছা সমস্যা নেই, এখান থেকেই দেখাই। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, যেটার কেন্দ্র হচ্ছে গিয়ে জিরো জিরো এবং ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর। সেটার আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে? এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। তো এইভাবে যদি আমাদের এইচ কে কেন্দ্র বিশিষ্ট হয়, তাহলে এইচ প্লাস আর কস থিটা, কে প্লাস আর সাইন থিটা। আর হচ্ছে গিয়ে যেখানে আমাদের ব্যাসার্ধ। তো এটা তো আমরা ত্রিকোণমিতিক ভাবে প্রমাণ করছি, ট্রাইগোনোমেট্রিক ভাবে প্রমাণ করা। তো এখন যদি আমাদের বীজগণিতিক ভাবে বলে, তো বীজগণিতিক ভাবে বললে আমাদের এই যে যে কস থিটা টেন থিটা বাই টু কে যখন আমরা টি ধরবো, তখন আমাদের যেটা আসে, যে সমীকরণটা, সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এটা আমি তোমাদের দেখাইছি, আমাদের ইউটিউব চ্যানেলে এটা আছে, তোমরা সেখান থেকে একটু কাইন্ডলি দেখে নিও। আমি বলবো যে কাইন্ডলি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই যে এই প্রমাণটা যে করানো হয়েছে এটা দেখে নিবা। তো আসো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে গিয়া একটা ব্যাসের দুই প্রান্ত দেওয়া আছে। ব্যাসের একটা হচ্ছে, এইটা হচ্ছে গিয়ে ব্যাস, এটা আমাদের কেন্দ্র সি। ব্যাসের এক প্রান্ত হচ্ছে গিয়ে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এক প্রান্ত হচ্ছে গিয়ে এক্স টু ওয়াই টু। তো তখন আমাদের সমীকরণ কি হবে? বৃত্তের সমীকরণ একদমই ইজি। বৃত্তের যে কোনো একটা পয়েন্ট ধরে নিই, এক্স ওয়াই, এক্স ওয়াই, এবং এটা আমাদের একটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাই তো? তো এই দুইটা রেখার ঢাল আমার হচ্ছে গিয়ে কি হবে? এই দুইটা রেখার ঢাল অবভিয়াসলি, ওয়েট আ মিনিট, অবভিয়াসলি -1 হবে। তবে ঢালগুলো বের করি। তো কি হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু, আবার কি আসে? ওয়াই মাইনাস ওয়াই টু, ওয়াই মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স টু ইজ ইকুয়ালস টু -1। এখান থেকে আমরা আলটিমেটলি কি পাবো? এক্স মাইনাস এক্স ওয়ান
ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়ালস টু জিরো। এই হচ্ছে আমাদের ব্যাসের, যখন ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকবে তখন আমার বৃত্তের সমীকরণ। তো এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিই, এই কালারটা দিই, কোনটা দেওয়া যায়, এটাই রাখি, এটা রাখি। ওকে, তো এখন আমরা এখানে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই ইজ টু জিরো। তো এখানে প্লাস থিটা কই গেল? প্লাস থিটা কই গেছে? এখানে দেখাইতেছি আমরা বৃত্তটা মূল বিন্দু দিয়ে গেছে, তো কোনো বিন্দু যখন মূল বিন্দুগামী হয় তখন সি এর মান জিরো হয়ে যায়, এটা সবসময় তোমরা মনে রাখবা। তো এখানে আমি কিছু লিখছি যে এক্স অক্ষের পরিণাংশ এ হয়েছে, ওয়াই অক্ষের পরিণাংশ বি হয়েছে, তখন কেন্দ্র আসছে এ বাই টু বি বাই টু। তো এটা কিভাবে আসছে? তো আমরা দেখি যে কি পাইছিলাম আমরা, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত হবে, টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এটা জিরো বি, মিনস দূরত্ব হচ্ছে বি। এখান থেকে আমরা যদি বের করতে চাই তাহলে কি আসে, বি বাই টু, বি বাই ফোর, এফ স্কোয়ার মাইনাস সি, সি এর ভ্যালু তো জিরো, তো টু এফ ইজ ইকুয়ালস টু বি, এরকম আসার কথা। ও সরি, এইভাবে না, এইভাবে না। তো জিরো বি দিয়ে তো এই বৃত্তটা গেছে, জিরো বি দিয়ে বৃত্তটা গেছে না, তো জিরো বি দিয়ে আমি যদি এই সমীকরণটাকে সিদ্ধ করে দিই তাহলে কি হবে, বি স্কোয়ার প্লাস টু এফ বি ইজ ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে আমি যদি বি কমন নিই, বি কমন নিলে আসে বি প্লাস টু এফ ইজ ইকুয়ালস টু জিরো। তো বি এর একটা ভ্যালু আসে জিরো, যেটা এখানে, এন্ড আরেকটা ভ্যালু আসে, এফ এর ভ্যালুটা বের করি আমি, এফ এর ভ্যালু কি আসে, মাইনাস বি বাই টু। তো বি বাই টু দিয়ে আমি মাইনাস এফ দিই, এবং এই সমীকরণে কেন্দ্র কি, মাইনাস জি মাইনাস এফ, তাই না? তো মাইনাস এফ এর ভ্যালু আসছে বি বাই টু। একইভাবে তুমি যখন এই সেম এ ও বসাবা তখন আসবে কি, এ স্কোয়ার প্লাস টু জি এ ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা মাইনাস জি কি পাবো, মাইনাস জি পাবো এ বাই টু। তো এ বাই টু বি বাই টু হচ্ছে আমাদের কেন্দ্র, এন্ড বৃত্তের সমীকরণ কি আসে আমাদের, এক্স বাই এটা, যে কেন্দ্র এবং ব্যাসার্ধ যেটা দেওয়া আছে। তো আমি এটা মার্ক করে দিই, বক্স করে দিই। ওকে, তো এই গেল আমাদের এতটুকু অংশ। নেক্সটে যাই। বলা আছে হচ্ছে গিয়া মূলবিন্দু দিয়ে যায় ও এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে থ্রি ও ফাইভ অংশ ছেদ করে এরূপ বৃত্তের সমীকরণ বের করো। তো আমাকে দিক দিয়া দেয় নাই কোনো, আমাকে এরকম বলে দেয় নাই যে ধনাত্মক দিকে ঋণাত্মক দিকে, তাই আমার হচ্ছে গিয়ে চারটা বৃত্ত আসবে, চারটা বৃত্তেরই ইকুয়েশন বের করা লাগবে। তো মূল বিন্দু দিয়ে যায় মিনস একটা বিন্দু হচ্ছে কি জিরো জিরো, যেটা এখানে জিরো জিরো বিন্দু, এন্ড বলছে এক্স অক্ষ থেকে থ্রি অংশ ছেদ করে। তো হয় হবে এটা থ্রি প্লাস থ্রি কমা জিরো অথবা মাইনাস থ্রি কমা জিরো, এবং ওয়াই অক্ষ থেকে ফাইভ অংশ, তো প্লাস ফাইভ জিরো ফাইভ এন্ড মাইনাস জিরো ফাইভ, এই চারটা বিন্দু। তো ফার্স্টেই আমরা এই লাল বৃত্তটা দেখি, লাল বৃত্ত যেটা যেই বৃত্ত হবে ওইটাকে আমরা সেই কালার দিয়েই করব। তো চলো লাল বৃত্তটা কি হবে আমরা যদি দেখতে চাই। লাল বৃত্তে আমার যে এ এর ভ্যালু হচ্ছে গিয়ে থ্রি, এন্ড আমরা তো জানি এ বাই টু বি বাই টু, জাস্ট আমরা এ বাই টু বি বাই টু নিব। ঠিক আছে, তো এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের থ্রি, তো থ্রি বাই টু, এন্ড এটা হচ্ছে গিয়ে ফাইভ বাই টু। সেম ভাবে এটা মাইনাস থ্রি বাই টু, এটা সরি, এটা অন্য কালার দিয়ে আগে আমি লেখা নিই। তো এক্স মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ বাই টু হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু নাইন বাই ফোর প্লাস টোয়েন্টি ফাইভ বাই ফোর। তো এটা আসতেছে আমার থার্টি ফোর বাই ফোর, তাই না? তো থার্টি ফোর বাই ফোর কত আসে, যদি আমি এটা দুই দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে কি আমার সেভেন্টিন বাই টু, সেভেন্টিন বাই টু। এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন। তো আমি যদি নীলটা দিয়া করি তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি বাই টু, ফাইভ বাই টু। তো এটা লিটারেলি আসতেছে সেমই আসবে। আমি জাস্ট এটাকে ভিন্ন একটা কালার করব, এন্ড
এটাকে প্লাস করে দিব। সেম ভাবে আমার থার্ড যেটা গোলাপি কালারেরটাও নিব, অ্যান্ড গ্রিন কালারেরটাও নিব। তো কেন্দ্রগুলো আমি বের করি। গোলাপি কালারের বৃত্তের কেন্দ্র কি হবে? -3/2 -5/2। তো দুইটাই প্লাস হয়ে যাবে এখানে। এন্ড সবুজ কালারের বৃত্তটার কেন্দ্র কি হবে? 3/2 -5/2। তো প্লাসটা এখানে আসবে। এই হচ্ছে কি আমার চারটা বৃত্তের চারটা ইকুয়েশন। নেক্সটে যাই। এমন একটি বৃত্তের সমীকরণ বের করো যা 2, 5, 10, 5 এবং 2, 9 বিন্দুগামী। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা একটা বৃত্তের জেনারেল ইকুয়েশন ধরে নিব, সেটা হচ্ছে গিয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তো আমার এখানে তিনটা বিন্দু দেওয়া আছে দেখে আমি এটা ইজিলি করতে পারছি। দুইটা বিন্দু দেওয়া থাকলে অবভিয়াসলি দুইটা সেম হবে না, আমার অন্য একটা ডিফারেন্ট প্রসেস। তো ফার্স্টেই আমরা 2, 5 দিয়ে এটাকে সিদ্ধ করে দিব। 2, 5 2, 5 দিয়ে যখন আমরা সিদ্ধ করব তখন কি আসবে? এগেইন 10, 5 দিয়ে যখন সিদ্ধ করব তখন কি আসবে? আবার 2, 9 দিয়ে যখন সিদ্ধ করব তখন কি আসবে? তো আমি তিনোটাই তোমাদের একসাথে লিখে দিতেছি। তো ফার্স্টেরটা কি আসবে? এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরি। তো এটা আসবে 4g প্লাস 10f প্লাস সি ইজ ইকুয়ালস টু -29, আমার সেকেন্ড ইকুয়েশন। আবার যদি আমি এটা যে 10, তো এটা আসে 20g প্লাস 10f 10f প্লাস সি ইজ ইকুয়ালস টু -125। এটা আমার থার্ড ইকুয়েশন। এন্ড ফোর্থ ইকুয়েশন কি আছে? 2 না, তাহলে এটা 4g প্লাস 18f প্লাস সি ইজ ইকুয়ালস টু 2 স্কোয়ার 9, তো -85। এটা আমার 4 নম্বর ইকুয়েশন। তো এই তিনটা ইকুয়েশন থেকে এই তিনটা ইকুয়েশন থেকে এই তিনটা ইকুয়েশন থেকে আমি যদি বের করতে চাই, আমি এটাকে একটু ডিফারেন্ট কালার করি। ওকে, আমার 2, 3 ও 4কে ক্যালকুলেটরে বসায় দিয়ে যদি আমি সলভ করি, তাহলে আমার জি এফ সি কি আসবে? জি এফ সি না, আমি -g, -f। তুমি তো জি এফ সি বের করবা, কিন্তু আমি বের করবো কি -g, -f এন্ড সি। না, -g, -f দিয়ে লাভ নেই, জিএফসি দিয়েই করি, কারণ আমার ইকুয়েশন তো ডিরেক্ট দেওয়া আছে। তো জি এর ভ্যালু আসে -6, এফ এর ভ্যালু আসে -7 এন্ড সি এর ভ্যালু আসে 65। তো এই তিনটা ভ্যালুকে আমরা যদি ফার্স্ট ইকুয়েশনে বসায় দিই তাহলে কি হবে? অবভিয়াসলি আমরা মান পেয়ে যাব। তো আমাদের ইকুয়েশনটা কি আসে আমি একটু যদি বের করতে চাই, সেটা আসে হচ্ছে গিয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমি ইকুয়েশনটা একটা ডিফারেন্ট কালার দিয়ে লিখি। এটার ইকুয়েশনটা আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 14y প্লাস 65 এখন তিনটা বিন্দু দেওয়া থাকলে তোমাদের এক ধরনের ইকুয়েশন আছে, একটা শর্টকাট আছে, সেটা আমি একদমই রেকমেন্ড করব না। কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ এটাকে মুখস্থ করে থাকো তাহলে সেটা তোমরা ইজিলি করতে করতে পারবা, কিন্তু আমার ক্ষেত্রে ওইটা রেকমেন্ডেড না। তো আসো, এখানে একটু বুঝার আছে। এতক্ষণ তো অনেক টানে গেছি, কিন্তু এখানে হচ্ছে কি আমরা বুঝবো। আগে S1 এবং L দেখি। S1 একটা বৃত্ত এবং L একটা রেখা আছে, এরকম একটা রেখা, এই রেখা এবং এই বৃত্ত। তো কি বলছে? আমার বলছে যে এই রেখাটা কে যদি জ্যা হয় এই রেখাটা, তাহলে আমার এই জ্যাটাকে বেশ ধইরা একটা বৃত্ত আঁকতে হবে, মানে গ্রিন বৃত্তটা আমার আঁকতে হবে। তো আমার ক্লিয়ারলি গ্রিন বৃত্তের ইকুয়েশন কি হবে? এটা আমাদের এ আর খলিফান, বাংলাদেশি যেই গণিতবিদ, উনি হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা দিচ্ছে। তো ইকুয়েশনটা হবে গিয়া
s1 প্লাস কে এল ইজ ইকুয়ালস টু 0। একদম ইজি। তো এখানে কি বুঝাইছে? তো কে তো হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, কে একটা নন জিরো কনস্ট্যান্ট, কে একটা নন জিরো কনস্ট্যান্ট। তো কে যেহেতু নন জিরো কনস্ট্যান্ট, তখন আমার একটা আলাদা বৃত্তের ইকুয়েশন আসবে। তো এটার মধ্যে তো কে আছে, তোমাকে বিভিন্ন ধরনের শর্ত বলে থাকবে, যেমন কি বৃত্তটা এক্স অক্ষকে টাচ করছে, ওয়াই অক্ষকে টাচ করছে, বা মূলবিন্দুগামী, বা কেন্দ্র এটা, এরকম ভাবে দেওয়া থাকবে। তো তুমি হচ্ছে গিয়ে সেখান থেকে ইজিলি এটা সলভ করতে পারবে। তো যেহেতু আমরা সরলরেখা দিয়ে করতে পারছি, যদি আরেকটা বৃত্ত থাকতো, তো বৃত্ত দুইটাও সেম ভাবে এই সেম বিন্দু, সেম দুইটা বিন্দুতে ছেদ করতে পারতো। তো বৃত্তের বেলাও আমার সেম হবে, s1 প্লাস কে s2 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার আবার এই সেম গ্রিন বৃত্তের সমীকরণ। এন্ড এইখানে এই কেটা নন জিরো একটা কনস্ট্যান্ট, কে একটা নন জিরো কনস্ট্যান্ট, কে কিন্তু জিরো একদমই হবে না। তো নেক্সটে যাই, একটা ম্যাথ। তো বলা আছে হচ্ছে গিয়ে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র -3 - 4 এবং x² + y² - 2x - 4y - 4 = 0 বৃত্ত, এবং 2x + 2y + 1 = 0 রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তো এখানে হচ্ছে গিয়া আমি এই যে আগের যে সূত্রটা, এখান থেকে যদি আমি লিখতে যাই, তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে? আমার হবে হচ্ছে গিয়ে x² এয়ার খলিফা অনুযায়ী y² - 2x - 4y 4 প্লাস কে ইন্টু 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। লেখাটা মনে হয় ব্যাকা হয়েছে, আমি লেখাটাকে একটু সোজা করি। ওকে, নো প্রবলেম। তো এখান থেকে আমি যদি এটাকে আরো সাজাই, তাহলে কি হবে? x² প্লাস y²। তো প্লাস কি থাকে? আমার থাকে হচ্ছে গিয়ে -2 প্লাস 2kx। তো আমি যদি প্লাসই দিই, 2kx মাইনাস 2x, আবার যদি আমি প্লাস দিই 3ky মাইনাস 4y, এন্ড থাকতেছে হচ্ছে গিয়া প্লাস k-4, k-4 ইজ ইকুয়ালস টু 0। তো টু গুলাকে বাইরেও আনতে পারতাম, থাক টু গুলারে বাইরে না আনি। তো এখান থেকে হচ্ছে গিয়া কেন্দ্র কি আসবে? আমি কেন্দ্র কি পাচ্ছি? কেন্দ্র হচ্ছে গিয়া, আমার যদি এটা 2gx হয়, তাহলে কেন্দ্র কি হবে? -g হবে। তো কেন্দ্র আমার এখান থেকে কি আসতেছে? আমার আসতেছে হচ্ছে গিয়ে -k। তো আচ্ছা, -2 প্লাস 2k বাই 2 মাইনাস, তাই তো? এখান থেকে আমার আসতেছে হচ্ছে গিয়া, সরি, আসতেছে 1 - k, 1 - k। এবং এখান থেকে আমার কি আসতেছে? এখান থেকে আসতেছে হচ্ছে গিয়া 2 মাইনাস 2 মাইনাস 3/2k। এন্ড এই কেন্দ্রটাই কি? -3 -4। তো আমার কে এর ভ্যালু কি আসে এখান থেকে? আমি যদি কে এর ভ্যালু যদি এখানে আমি বসাই, তো 1 - k ইজ ইকুয়ালস টু -3। এখান থেকে আমার কে এর ভ্যালু আসতেছে 4, কে এর ভ্যালু 4। আবার যদি সেকেন্ডটাতে কে এর ভ্যালু বসাই, 2 -3/2k ইজ ইকুয়ালস টু -4, এখান থেকে যদি আমি বসাই, তাহলে -6 ইন্টু এটা আসতেছে -6। তো 2 to 4, কে ইজ ইকুয়ালস টু এখান থেকেও 4 আসতেছে। তো দুইটাই আমার কে এর ভ্যালু সেম দিতেছে। তাহলে সমীকরণে জাস্ট এই যে এই সমীকরণে কে এর ভ্যালুটা বসায় দিবা, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। তো আমি অ্যান্সারটা লিখেই দিই, এটা হবে x² প্লাস y² প্লাস 6x প্লাস 8y ইজ ইকুয়ালস টু 0। তো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে একটি একটি বৃত্ত 5x - 12y + 16 রেখাকে
4 3 বিন্দুতে স্পর্শ করে এবং বৃত্তটি 9 5 বিন্দুগামী হলে এর সমীকরণ কত? তো এটা দেখা তোমাদের অবভিয়াসলি আমি বলবো যে তোমাদের একটু ঘাবড়ানি আসার কথা, কারণ মিলতেছে না কিছু। কিন্তু দেখো, একটা রেখা দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া, বিন্দু দেওয়া আছে, কিন্তু তোমার আরেকটা বৃত্ত লাগতো, এই যে এটার মতোই আরেকটা বৃত্ত লাগতো। তো তোমরা একটা কনসেপ্ট পড়ছো, কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে গিয়ে বিন্দু বিন্দু বৃত্ত। তো বিন্দু বৃত্ত, তো বিন্দু বৃত্ত কি হয়, আমার ব্যাসার্ধ যেটা 0 হয়, তো আহ, কি পড়বো, বিন্দু বৃত্ত যেটা ব্যাসার্ধ 0। তো বিন্দু বৃত্তটার কেন্দ্র যদি 4 3 হয়, কেন্দ্র 4 3 হলে বিন্দুটা কি হবে, x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। জাস্ট এটা হবে। তো আসলে এই বিন্দুবৃত্ত এবং আমার এই রেখা যদি হয়, তাহলে আমাদের ইকুয়েশন ইজিলি সলভ হয়ে যায়। তো বৃত্তটা কি হবে, আমরা যে সমীকরণ বৃত্তটা চাচ্ছি, সেই বৃত্তটা কি হবে, আমাদের এ আর খালিফা দিয়েই তৈরি আমরা শেষ করব। x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 5x - 12y প্লাস 16 ইজ ইকুয়ালস টু 0। আমি কিন্তু এখানে কে ইজ ইকুয়ালস টু, কে নট ইজ ইকুয়ালস টু 0 সাইড নোটটা দিতেছি না, কিন্তু তোমাদের কিন্তু দিতেই হবে, বুঝছো? আমি মানে আমার তো করানোর সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাও আমি এখানে দিতেছি, সমস্যা নাই। এই ম্যাথটাই দিলাম, আগের ম্যাথে দেওয়া হয়নি, আগের ম্যাথেও দিয়া দিই। এই হচ্ছে আগের ম্যাথে দেওয়া। তো এখান থেকে আমরা কই যাব, আমরা, আমাদের কি বলছে, 9 5 বিন্দুগামী, তো 9 5 বিন্দু বসায় দিই, 9 5 বিন্দুটা বসায় দিই, তাহলে কি হবে, 9 - 4 হোল স্কোয়ার প্লাস 5 - 3 হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 5 নং 45, 4 বারং 5 নং, 5 বারং 60, এবং 5 নং 45, 5 বারং 60 যোগ 16 ইজিকলস টু 0। এখান থেকে আমার কে এর ভ্যালু কি আসে, এটা কিন্তু 1, এটা 1। এন্ড এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 9 - 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তো এটার ভ্যালু আসছে -29। কে এর ভ্যালু -29, এবং অ্যাবসলিউটলি এখানে কে এর ভ্যালুটা বসায় দিবা, জাস্ট বসায় দিলে অ্যান্সার আসবে। এন্ড আমি আলটিমেট অ্যান্সারটা লিখে দিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, আচ্ছা দেখি হিসাব করে দেখি, এখান থেকে আসতেছে 8 এবং এখান থেকে আসতেছে 5 × -29, তো টোটালি আসতেছে 153, 153x। এন্ড যদি আমি এখানে দেখি, এখান থেকে এটা হচ্ছে গিয়ে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো 12 × -29 এন্ড এটা এখান থেকে আসতেছে 6। তো যদি আলটিমেটলি নেই, 348 - 6, 348 - 6, 342 ওয়াই। এখান থেকে আমার 16, এটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে 25 10 এন্ড আসতেছে -439। ওকে, পেয়ে গেছি আমি, এটাই আমার অ্যান্সার। তো এই অ্যান্সার পাইলাম, নেক্সটে যাই। তো এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলা হয়েছে যে y = mx + c কোনো বৃত্তকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্র হতে উক্ত স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা একটু দেখি এটা, যদি দেখতে চাই, এই হচ্ছে গিয়া বৃত্তটা, এই আমার বৃত্ত, এন্ড এই আমার স্পর্শ, স্পর্শ, এবং এই হচ্ছে গিয়ে আমার কেন্দ্র, আর আমার কেন্দ্র থেকে এটা হচ্ছে গিয়ে লম্ব দূরত্ব। তো অবভিয়াসলি আর ইজিকলস টু এই স্পর্শক থেকে লম্ব দূরত্বের সমানই হবে, এই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের স্পর্শকের সমীকরণ কি, y = mx + c। তো এই রেখাটাই যদি আমার 0 0 হয়,
তখন সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এম স্কোয়ার, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার সামনে ডিউর একটা কোশ্চেন আছে, এটা ডিউর কোশ্চেন। তো বলছে যে 4 3 কেন্দ্র বিশিষ্ট এবং 5x মাইনাস 12y প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0 সরলরেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমি ফার্স্টে এখানে কি লিখছে, এখানে লিখছে যে আর, এই আর এটা হচ্ছে গিয়া এই লম্ব দূরত্বের সমান। তো আমি এটাই করব, যে আর যেটা, আর ইজ ইকুয়ালস টু 5 × 4, 5 × 4 মাইনাস 12 × 3 প্লাস 3, এটার হচ্ছে গিয়ে মডুলাস, ভাগ √ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এখান থেকে আমার অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 1। এন্ড কেন্দ্র কি, x-4 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। শেষ। এন্ড আচ্ছা আমি ভাঙি, যেহেতু টাইম আছে, x² প্লাস y² -8x -6y, এখান থেকে 25, তো 24 ইজ ইকুয়ালস টু 0। নেক্সট ম্যাথ, আমাকে বলছে ওপি স্পর্শকের সমীকরণ বের করতে। তো সেম কথা, আমার যে ওপি স্পর্শক, তো আমি ফার্স্টে কি করব, বৃত্তের কেন্দ্র হচ্ছে গিয়া 3 2, এন্ড তো বৃত্তের সমীকরণ আমি আগে ধরে নিই। তো এখানে ধরি x² প্লাস y² প্লাস, এন্ড হচ্ছে গিয়ে আমার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে গিয়ে আমার বৃত্তের সমীকরণ। কিন্তু আমার কেন্দ্র কি 3 2, তো আমি আগেই লিখে দিই x² প্লাস y² -6x মাইনাস 4y প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি আমার ফার্স্ট 1 নম্বর ইকুয়েশন বা ফার্স্ট ইকুয়েশন। এখন বৃত্তটা আমার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে মানে কি, জি² না এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। আচ্ছা আমি এত কষ্ট কেন করতেছি, আমার তো এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাই না? ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, ব্যাসার্ধ কত, 3, কেন্দ্রগত 3 2, x-3 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9। তো আলটিমেটলি কি অ্যান্সার আসে, x² প্লাস y² -6x মাইনাস 4y and প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। শেষ। তো আমার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 3, এন্ড ওপি সরলরেখার সমীকরণ কি হবে, ওপি হচ্ছে গিয়ে মূল বিন্দুগামী, তো y ইজ ইকুয়ালস টু mx, অথবা mx মাইনাস y ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে এই দূরত্বটা আমার ব্যাসার্ধের সমান, মিন্স আমার যে এই দূরত্বটা, আমি একটু দেখাই, আমার এই দূরত্বটা, এটা আমার ব্যাসার্ধের সমান। তো আমি বের করি যে 3 2 থেকে, তো 3m-2 √ওভার m² প্লাস 1 ইজ ইকুয়ালস টু, ব্যাসার্ধের সমান হবে, ব্যাসার্ধ হচ্ছে আমার 3। তো এখান থেকে যদি আমি নর্মাল ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমি আগে ক্যালকুলেশন করি, 3m-2 আমি হোল স্কোয়ার করে দিব, 9m² প্লাস 9। তো এখান থেকে আমি এম এর কয়টা ভ্যালু পাবো, আচ্ছা আমি এটাকে আরো ভাঙাই, আমি এটাকে আরেকটু ভাঙাই, সেটা হবে গিয়ে 9m² মাইনাস, এটা হচ্ছে গিয়ে 6 12m প্লাস 4 ইজ ইকুয়ালস টু 9m² প্লাস 9। তো এম এর ভ্যালু কি আসে, 5 মাইনাস 5/12, এম এর ভ্যালু আসে -5/12। তো আমার এই ওপি রেখার সমীকরণ কি আসবে, আমার ওপি রেখার সমীকরণ আসবে 12 বাই 12 বাই না, আমি দিই 5x প্লাস 12y ইজ ইকুয়ালস টু 0। আমার ওপি রেখার সমীকরণ আমি পেয়ে গেছি, পুরো ওপি সহই নি, এই হচ্ছে আমার ওপি রেখার সমীকরণ। তো নেক্সটে যাই,
আমাকে বলছে 0 0 বিন্দুগামী কেন্দ্রগামী কেন্দ্রের 0 0 কেন্দ্র এবং 5 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে। বলছে যে স্পর্শক এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে এ বি এর সঞ্চারপথের সমীকরণ বের করো। তো আসো আমরা সঞ্চারপথের সমীকরণটা বের করি। আমাকে কেন্দ্র দেওয়া আছে 0 0 এবং ব্যাসার্ধ দেওয়া আছে 5। তো আমাকে কি বলছে, আমি আগে চিত্র আঁকবো, এমনি করবো না, আগে একটু চিত্র আঁকি। এখান থেকে না, আমি একটু কপি করে নিয়ে আসি চিত্রটা। এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসি। এই হলো আমার কপি করে নিয়ে আসা চিত্র। ওকে, এই অংশ ডিলিট। তো বলা হয়েছে যে আমার মূল বিন্দু দিয়ে যে এ বি এর সঞ্চারপথের সমীকরণ। আমি আগে এ বিটা আঁকি। আমার এ বি কি হবে, আমার এ বি হবে এটা। তো ধনাত্মক দিকও বলে নাই, ঋণাত্মক দিকও বলে নাই, আমি আমি হচ্ছে গিয়ে জাস্ট ধনাত্মক দিকের কাজটা করব, ঋণাত্মক দিকের কাজটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। তো আমাকে বলে দেবে পরীক্ষার হলে যে ধনাত্মক দিক নাকি ঋণাত্মক দিক, ওইটা তোমরা করবা। তোমাদের জন্য অন্য একটা ছেড়ে দেওয়া হয়েছে। তোমাদের জন্য কোনগুলা ছাড়া হয়েছে, তোমাদের জন্য এটা চারটা, মোট চারটা। এই একটা, এগেইন এই একটা, আবার এই একটা। তো এগুলা ছাড়া হয়েছে। আচ্ছা, যাই হোক, চিত্রটা সুন্দর হয় নাই। এগুলা, এই যে এই বিন্দুটা, এটা মনে হয় এটার উপরে এসে পড়বে। এই যে এই বিন্দুগুলা এটার উপরে এসে পড়তো। যাই হোক, সমস্যা নাই। তো আমি জাস্ট এই রেখাটা করে দিব। এই যে সবুজ রেখা, আমি সবুজ দেখাচ্ছি, এই সবুজ রেখাটা করে দিব, বাকিগুলো তোমরা করবা। এন্ড তোমাদের আরেকটা কাজ হচ্ছে, এই যে এই আমার বর্গটা তৈরি হয়েছে, এই বর্গের ক্ষেত্রফল তৈরি করো। তো বর্গের ক্ষেত্রফল বের করাটা একদমই ইজি। তোমরা কি করবা, এই যে এই আর দূরত্বটা আছে না, এই দূরত্বটা তো পাবা, এটাকে দ্বিগুণ করে দিবা এবং দ্বিগুণ করে স্কোয়ার করে দিবা, শেষ। আর কিছু করা লাগবে না। তো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 5। তো তোমার বর্গের ক্ষেত্রফল কত আসে, বর্গের ক্ষেত্রফল আসে 100। আমি এখনই বলে দিলাম। তো আগে আমরা বের করি। আমার এটা হচ্ছে গিয়ে এ, গ্রিন কালার নেই একটা, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তো আমি যদি এখান থেকে ম্যাথটা করতে যাই, আমি ক্লিয়ারলি ম্যাথটা দেখছি। তো আমার যদি এই অংশটাকে আর ইজ ইকুয়ালস টু 5 এই অংশটাকে থিটা ধরা হয়, তাহলে আমার এই এ বি সমীকরণ কি হবে, আমার এ বি সমীকরণ হবে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়ালস টু 5। আমার এটা এ বি রেখার সমীকরণ। তো এখান থেকে আমরা এ বিন্দু কি পাবো, এ বিন্দু কি পাবো এটা দেওয়া হওয়ার আগে আমি আগে এটা একটু সাজাই। এক্স বাই 5/cos থিটা প্লাস ওয়াই বাই 5/sin থিটা ইজ ইকুয়ালস টু 1। তো আমার এ বিন্দুর স্থানাঙ্ক কি আসতেছে, 5/cos থিটা 0, এন্ড বি বিন্দুর স্থানাঙ্ক আসতেছে 0, 5/sin থিটা। এন্ড এ এবং বি এর মধ্যবিন্দু কি আসতেছে, আমার যে মধ্যবিন্দু এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু আসবে হচ্ছে গিয়া 5 বাই 2 cos থিটা, কমা 5/sin
টু সাইন থিটা। তো এই দুইটাকে আমরা যদি এখন অন্য একটা প্যারামিটারে নিয়ে যাই, কোন প্যারামিটারে নিব, একটা কাজ করি, আমি আলফা বিটা প্যারামিটারে নিয়ে যাই এটাকে। আলফা বিটা প্যারামিটারে নিলে আলফা বিটা, এই ভ্যালুটা হচ্ছে গিয়া আলফা বিটা। তো আলফা বিটা প্যারামিটারে নিলে আমার cos থিটা কি আসে, cos থিটা আসে হচ্ছে গিয়া 5/2 আলফা, এন্ড সাইন থিটা আসে 5/2 বিটা। একটু ছোট করে এটাকে ওখানে নিয়ে যাই। ওকে, তো 5/2 আলফা, 5/2 বিটা, এন্ড আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমাদের আসতেছে 5/25/4 আলফা স্কোয়ার প্লাস 25/4 বিটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এন্ড এখান থেকে আমরা যদি আলফা বিটা যেটা সেটাকে এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করব। এক্স ওয়াই, কেন এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করব? কারণ আমার যে এবি রেখার ঢাল বিভিন্নভাবে ঘুরতে পারে। আমার যে এবি রেখাটাকে আমি দেখাই, এই যে আমার এই এবি রেখাটা আমার এইভাবে ঘুরতে পারে না, যদিও রেখাটা ছোট, এভাবে কিন্তু ঘুরে যেতে পারে, যে কোনো ভাবে ঘুরতে পারে। তো ঘুরলে কি হবে আমি সেটা দেখাবো। তো ঘুরলে কিন্তু এই যে মধ্যবিন্দু চেঞ্জ হবে, তো চেঞ্জ হলে এটা এক্স ওয়াই ধরে নেই। তো আলটিমেটলি থাকে 1/x² প্লাস 1/y² ইজ ইকুয়ালস টু 4/25। এটাই আমাদের অ্যান্সার। নেক্সটে যাই। বলা হয়েছে x² প্লাস y² মাইনাস 2x মাইনাস 2y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0 বৃত্তে অঙ্কিত যে সকল স্পর্শক 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0 রেখার উপর লম্ব ও সমান্তরাল তাদের সমীকরণ বের করো। তো বৃত্ত অনেক ইজি, টাইমও কম লাগে, জাস্ট চিত্রগুলো তোমার মাথায় থাকতে হয়। তো আমি এটাই বলবো, অনেকেই হচ্ছে গিয়ে টাইম লাগায় বৃত্তকে, কারণ তাদের চিত্র মাথায় থাকে না। তো আমি হচ্ছে গিয়া ফার্স্টেই এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ যদি নিয়ে যেতে চাই, তো কেন্দ্র কি থাকে, কেন্দ্রকে আমি সি ধরি। কেন্দ্র হচ্ছে গিয়ে আমার 1 2, এন্ড ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ আমার √1² প্লাস 2² প্লাস 4 মিনস 3 থাকে, 9 না, 3 থাকে। কেন্দ্র ও ব্যাসার্ধ ইউনিট, 3 ইউনিট। এখান থেকে 3x স্পর্শক, এটার উপর সমান্তরাল। আচ্ছা, আমি চিত্রটা যদি আঁকতে যাই, এ হচ্ছে কি আমার বৃত্ত এবং এত রেখার উপর লম্ব ও সমান্তরাল তাদের সমীকরণ নির্ণয় করো। তো আমি আরেকটা রেখা আঁকবো, এই রেখা, তো এই রেখা সমান্তরাল রেখা আমি যদি পাই, আমি এরকম একটা রেখা পাবো। এই হচ্ছে কি আমার সমান্তরাল রেখা, এন্ড যদি আমি আরেকটা লম্ব রেখা পাই, তাহলে আমি এরকম পাবো। এই হচ্ছে আমার লম্ব রেখা, এই লম্ব রেখা। তো আমার এই রেখাটা কি, এটা হচ্ছে গিয়া 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। সমান্তরাল রেখার সমীকরণ কি হবে এবং লম্ব রেখার সমীকরণ কি হবে? সমান্তরাল রেখা যে সমীকরণ, সেটা হবে আমার 4x, না, লম্ব রেখাটাই দেখি আগে। লম্ব রেখা হবে 4x প্লাস 3y প্লাস k ইজ ইকুয়ালস টু 0, এবং এইটা আমার 1 2 থেকে r দূরত্ব বিশিষ্ট, 1 2 থেকে r দূরত্ব বিশিষ্ট। আমি যদি এখান থেকে যেতে চাই 1 2 থেকে যে r দূরত্ব বিশিষ্ট, তো 4 1, তো 4 প্লাস 6 প্লাস k বাই 5 ইজ ইকুয়ালস টু 3। এখান থেকে আমরা কি পাই, k এর ভ্যালু পাই, k এর ভ্যালু পাই +-15 -10।
তো কে এর একটা ভ্যালু আসতেছে আমার 5 অর -25। তো দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে গিয়ে এখানে, আরেকটা পাচ্ছি আমি এখানে। এই এই হচ্ছে গিয়ে আমার এই দুইটা সমীকরণ, স্পর্শক। তো আমি এখানে লেখা দিই, একটা হচ্ছে গিয়ে আমার এটা তো আমি লম্ব করতেছি না, হ্যাঁ লম্ব করতেছি। তো লম্ব এই একটা, আর এই আরেকটা, এই হচ্ছে গিয়ে আমার দুইটা লম্ব রেখা। তো দুইটা লম্ব রেখার সমীকরণ আমি লেখা দিই। এই লম্ব রেখার সমীকরণ হচ্ছে গিয়ে আমার 4x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। এই লম্ব রেখার সমীকরণ হবে আমার 4x প্লাস 3y মাইনাস 25 ইজ ইকুয়ালস টু 0। এন্ড সমান্তরাল রেখা ক্ষেত্রে আসি। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কি হবে আমার, আমি যদি দেখতে চাই, আমি এটাকে এখানে এনে দিই। ওকে, এবার সমান্তরাল ক্ষেত্রে কি হবে, 3x মাইনাস 4y প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। এটাকে এখান থেকেও আর দূরত্বে আছে। তো আর দূরত্বে থাকলে আমার কি হবে, 3 মাইনাস 4y, 4 ইন্টু 2 মিনস 8, 8 প্লাস কে বাই বাই 5 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3। এখান থেকে আমরা কে কি পাবো, কে ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 15 প্লাস 5। তো এখান থেকে আমরা কে পাচ্ছি, কে এর ভ্যালু পাবো আমরা 20 অথবা -10, 20 অর -10। তো আমি আরেকটা ইকুয়েশন লিখি, এটা তো সমান্তরাল তাই না, তো এই ইকুয়েশনটাকে আমি ধরি হচ্ছে গিয়া 3x মাইনাস 4y, এটাকে কি ধরা যায়, এটাকে ধরি আমি +20 ইজ ইকুয়ালস টু 0। এন্ড এটাকে আমরা ধরবো হচ্ছে গিয়া 3x মাইনাস 4y -10 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে গিয়ে আমার চারটা ইকুয়েশন আসে পড়ছে। তো নেক্সট কোশ্চেনে যাই। আমাকে একটা জ্যা দেওয়া আছে, ax প্লাস by প্লাস cj, এবং hk থেকে এটা দূরত্ব। তো এই লম্ব দূরত্বটা আমার কি হবে, এই লম্ব দূরত্বটা আমার এরকম হবে, যে লম্ব দূরত্ব এটাকে আমি l ধরি। যদি আমি লম্ব দূরত্বটাকে l ধরি, তাহলে hk থেকে এটা লম্ব দূরত্ব কি, ah প্লাস bk প্লাস c বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হবে আমার l দূরত্ব, এটা আমার l দূরত্ব। তো l দূরত্ব পেলাম। তো এখান থেকে আমি এই জ্যা এর দৈর্ঘ্য কি পাইতেছি, জ্যা এর দৈর্ঘ্য কি পাবো, 2√r² - পিথাগোরাস থেকে। জ্যা এর দৈর্ঘ্য 2√r² - নেক্সট কোনো ম্যাথ আছে, না ম্যাথ নাই। তো আমি যদি এরকম কিছু একটা করি, ধরো হচ্ছে গিয়া আমার যেই, আচ্ছা এখানে তো একটা থিটাও দেওয়া আছে তাই না, আমি তো থিটাটা দেখিনি। তো থিটাটা যেহেতু দেখতে পাচ্ছি আমি, কস থিটা কি আসে, যেহেতু এল আছে, তো কস থিটা আমার আসে হচ্ছে গিয়া r² + r² - l²/2r², তাই না। এই সাইডের এটাও তার। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 2r² মাইনাস 2r² cos থিটা ইজ ইকুয়ালস টু l²। তো আমি হচ্ছে গিয়ে এটা ব্যাখ্যা করে লিখে ফেলছি। একটু এখান থেকে নেই। হ্যাঁ, তো আমি পাইলাম। তো এল কি হবে,
এল না, এল স্কোয়ারই দিই, 2r² 1 মাইনাস কস থিটা। তো এখান থেকে আমি যদি এল নেই, এল স্কোয়ার হবে 4r² sin² θ/2। এখান থেকে আমরা এল কি পাচ্ছি, এল পাচ্ছি আমরা 2r sin θ/2। তো এরকম যদি দৈর্ঘ্য বের করে দিতে বলে এবং জাস্ট কোনটা দেওয়া থাকে আমরা পারবো, এবং এটাই চাবে। বা দৈর্ঘ্য দেওয়া থাকবে, বলবে যে কি কত কোণ তৈরি করছে, এরকম কোশ্চেনও দেওয়া থাকতে পারে যে দৈর্ঘ্য দেওয়া আছে কত কোণ তৈরি করলো। তো আমরা হচ্ছে গিয়ে নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে জ্যা এর মধ্যবিন্দু দেওয়া আছে P(x1, y1)। তো x1, y1, এন্ড আমি যদি ধরি এটা -g, -f কেন্দ্র বিশিষ্ট, এন্ড তাহলে এটা সমীকরণ, যে জ্যা এর সমীকরণটা কি হবে, জ্যা এর সমীকরণ কি হবে, এটা হবে গিয়ে T = S1। তো বুঝতে অনেকেরই একটু ঝামেলা হইতে পারে। টি এটা একটা সরলরেখার সমীকরণ, যেটা স্পর্শকের সমীকরণ। কোন একটা বিন্দু, ধরো বৃত্তের উপর একটা বিন্দু দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে গিয়ে স্পর্শক আছে, এবং S1 কি, এই যে x1, y1 যে বিন্দু, x1, y1 দিয়ে আমরা বৃত্তের সমীকরণকে যে সিদ্ধ করলে যে মানটা আসে। তো এখানে আমরা টি কি, টি হবে x(x1), x(x1) প্লাস y(y1), y(y1) প্লাস g(x+x1) প্লাস y প্লাস y1। জি এর সাথে এফ হবে, তাই তো? প্লাস সি, এন্ড S1 কি হবে গিয়া x1² প্লাস y1² প্লাস 2g(x1) প্লাস 2f(y1) প্লাস সি। তো এখান থেকে আমরা এটা ইজিলি সলভ করতে পারবো। কারো যদি এই প্রসেসটা একদমই পছন্দ না হয়, তাহলে আরেকটা প্রসেস আছে যেটাকে আমরা মেথড 2 বলবো। এটা আমার মেথড 1, এন্ড আমি আরেকটা মেথড আছে মেথড 2। তো মেথড 2 তে কি করা হয়, কেন্দ্রের স্থানাঙ্ক আছে আমার কাছে, কেন্দ্রের স্থানাঙ্ক -g -f দেওয়া আছে। তো কেন্দ্রের স্থানাঙ্ক থেকে আমরা এই যে সিপি রেখার ঢালটা বের করব। সিপি এর ঢাল, সিপি এর ঢাল বের করব, এবং সিপি এর ঢালের সাথে আমার যে এই যেটা ধরলাম আমার এবি যে, এবি যে লম্ব, সিপি এর ঢাল লম্ব এবি এর ঢাল, এবি, আচ্ছা সিপি লম্ব এবি দিই, সিপি এর ঢাল তো আমরা বের করলাম। সিপি এর ঢাল, সিপি এর ঢাল বের করার পরে সিপি লম্ব এবি। তো কোনো রেখার যদি ঢাল হয় তাহলে m1 m2 = -1, -1। এখান থেকে আমরা এবি এর ঢালটা বের করে ফেলতে পারবো। তো এবি এর ঢালটা বের করে ফেলছি, x1, y1 অবশ্যই আছে, তো পরে হবে y-y1 = m2x-x1। তো ঢালটাকে আমি ধরি m1, এন্ড এবি এর ঢালটাকে ধরি m2। এটা হচ্ছে গিয়ে এবি এর ঢাল, এবি এর ঢাল। তো তারপর অ্যান্সার পেয়ে যাবো তোমরা। তো আমি এই ম্যাথটা একদমই ইজি একটা ম্যাথ, এটা আমি আর করাই দিব না। তো আসো, তো তোমাদের হচ্ছে গিয়া এরকম একটা ম্যাথ ছিল যে এত এত অনুপাতে অন্তর্বিভক্ত করা হয়েছে। তো অন্তর্বিভক্তির যে ম্যাথটা, তো আমরা আসলে ম্যাথটা দেখি, x² + y² = 25 বৃত্তের যে 1 2 বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো জ্যা এর সমীকরণ, অন্তর্বিভক্ত বানানটা ভুল, তো জ্যা এর সমীকরণ কি হবে। ফার্স্টে আমি হচ্ছে গিয়ে বৃত্তটা আঁকি। এই হচ্ছে গিয়ে একটা বৃত্ত, এবং বৃত্তের এই যেটা দেওয়া আছে, আহ এই যেটা দেওয়া আছে,
এটা কি করে, এটা 1 2 বিন্দুতে 1:2 অনুপাতে বিভক্ত হয়। আমি আগে ফার্স্টে এটা একটু ভিন্ন একটা কালার করে দিই, লাল দিয়ে দিই। এটা এটা হচ্ছে আমার 0 0 বিন্দু, যেহেতু কেন্দ্র 0 0, এন্ড এটা হচ্ছে 1:2 অনুপাতে আমার বিভক্ত হবে। এটা আমি 25 না দিয়া, আচ্ছা সমস্যা নেই, 1:2 অনুপাতে 1/2 অনুপাতে বিভক্ত হয়। তো একটু 1/2 ইজিলি দেখানোর জন্য এই এটা ঠিক আছে, পারফেক্ট। তো এটা হচ্ছে 1 2 বিন্দু, 1 2 বিন্দু, এই সোজা করে দিলাম। তো এরকম হচ্ছে গিয়া একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা আমি তোমার দেখাই। কনসেপ্টটা হচ্ছে, যদি আহ, একটু ওয়েট, হ্যাঁ, কনসেপ্টটা এরকম অনেকটা, এই একটা রেখা আছে এবং এই আরেকটা রেখা, এটা ব্যাস দিয়ে যায় না কোথা দিয়ে যায় এটা আমার দেখার বিষয় না, এটা আমি ব্যাস দিয়ে নিব না, ব্যাস দিয়ে না নিই, এটা যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এই একটা বৃত্তে এরকম দুইটা রেখা আছে, এরকম দুইটা রেখা আছে বৃত্তের মধ্যে। তো একটু 1 মিনিট। হুম, ওকে। তো এটা হচ্ছে গিয়ে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা ও বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তো বৃত্তের আমার বৃত্তর যে অনুসিদ্ধান্ত সেই অনুযায়ী আমার এটা এও ইন্টু ও বি হবে সিও ইন্টু ওডি। দূরত্বের ক্ষেত্রের কথা বলতেছি, দূরত্বের ক্ষেত্রে আমার এটা অবভিয়াসলি মানতে হবে, এটা একটা বৃত্তের একটা সিদ্ধান্ত বলতে পারো, বৃত্তের একটা স্বীকার্য বা অনুসিদ্ধান্ত যাই বলো। তো এটাকেই আমি এখানে কাজে লাগাবো। তো আমি আরেকটা রেখা নিয়ে নিই, রেখাটা আমার অবভিয়াসলি ব্যাস দিয়ে যাবে, এরকম ব্যাস দিয়ে একটা রেখা গেছে। এই তো 0 0 বিন্দু থেকে 1 2 দূরত্ব কত, 0 0 থেকে 1 2 দূরত্ব ও পি ধরি, 1 2 কে আমি পি ধরি, এটাকে ধরি আমি এ, এটাকে ধরবো আমি বি। তো 0 0 থেকে আমার 1 2 দূরত্ব হচ্ছে গিয়ে √1² প্লাস 2² ইকুয়ালস টু √5, এন্ড আমার ব্যাসার্ধ কত 5। তখন আমার এই অংশটা আসতেছে 5 প্লাস √5, এন্ড এই নিচের অংশটা, এটা যদি সি ধরি এন্ড এটাকে যদি আমি ডি ধরি, আমার সিডি আসতেছে 5 প্লাস √5, সিডি না সিপি, সিপি এন্ড পিডি, সিপি এন্ড পিডি, পিডি আসতেছে আমার 5 মাইনাস √5। এখান থেকে আমরা কি দেখতেছি, এখান থেকে আমরা দেখতেছি এপি ইন্টু পিবি ইজ ইকুয়ালস টু সিপি ইন্টু পিডি, পিডি। এপি, এই এপি তো আমার 1:2 অনুপাতে বিভক্ত হয় তাই না? তো আমি পুরোটাকে এবিটাকে 3 এ ধরে নিই, এবি কে আমি 3 এ ধরবো, লেট। তখন আমার এপি কি আসে, এ আসে, এন্ড এটা আসে 2a ইজ ইকুয়ালস টু 5 প্লাস √5 ইন্টু 5 মাইনাস √5। তো আলটিমেটলি এইটা এখানে জায়গা কমে গেছে। তো আলটিমেটলি আমার 2a² আসতেছে, 2a² ইজ ইকুয়ালস টু 25 মাইনাস 5, 20, দেন এ আমার আসতেছে হচ্ছে গিয়ে √10, এর ভ্যালু আমার আসতেছে √10। এর ভ্যালু আমি √10 পাইলাম, খুবই ভালো কথা, কিন্তু আমার এর ভ্যালু লাগবে না, অবভিয়াসলি আমার এর ভ্যালু লাগতো না। আমার কি লাগবে জানো, আমার এই লম্ব দূরত্বটা লাগবে, এই যে এখান থেকে এই লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটা আমি 0 0 থেকে এই লম্ব দূরত্বটা আমি কিভাবে পাইতে পারি।
তো এই লম্ব দূরত্বটা যে লাগবে, এটার জন্য আমি এবি বরাবরই আরেকটা দৈর্ঘ্য ধরবো, এক্স দৈর্ঘ্য। এটাকে আমি ভিন্ন কালি দিয়ে লিখবো এক্স দৈর্ঘ্য। এটা কি হবে? এটা আমি যদি ডি ধরছি না, আমি যদি পি কিউ ধরি, আমি যদি পি কিউ কে এক্স ধরি, তাহলে কি হবে? 3a এই অনুযায়ী 3a ইজ ইকুয়ালস টু, এই অংশ তো এ এন্ড এই অংশটা কত? এই হাফ, এটা হাফ না, সমান হাফ ভাগে বিভক্ত হয়েছে। এক্স এই অংশটা হচ্ছে কি আমার এক্স প্লাস এক্স প্লাস এই অংশ হচ্ছে কি আমার 3a/2। এখান থেকে আমি যদি এক্স পাই, এক্সটা কত আসতেছে? এক্স আসতেছে আমার a/2, মিন √10/2। আমার এই ওপি কত? এখন আমি বের করতে পারবো ও কিউ বের করতে পারবো, আমি আমার ও কিউ বের করতে পারবো। ও কিউ কত আসতেছে? √5 - 10/4, √10/2 ইয়ে থাকতেছে। আমি ও কিউ পেয়ে গেছি। তো আমি ও কিউ পেয়ে গেলাম। এখন আমি এই এবি রেখার সমীকরণ ধরবো। তো আমি এই চিত্রটাকেই কপি করে নিয়ে যাবো একটু আমার সুবিধার জন্য। এই কপি করে নিয়ে আসলাম। আমি যদি এবি রেখার ঢাল এম ধরি, তাহলে এবি রেখার সমীকরণ যদি ধরি, এটা আসতেছে আমার y-2 ইজ ইকুয়ালস টু এম ইন্টু x-1, 1 টু বিন্দুগামী যেহেতু। তো ক্লিয়ারলি mx মাইনাস ওয়াই প্লাস 2 - m ইজ ইকুয়ালস টু 0, যেটা 0 0 থেকে আমার কত দূরত্ববর্তী? √10/2 দূরত্ববর্তী। তো 2 - m বাই √m² + 1 ইজ ইকুয়ালস টু √10/2। এখান থেকে যদি আমি সবকিছু করতে চাই, তাহলে আসে 4m² - 16m + 16 ইজ ইকুয়ালস টু 10m² + 10। এখান থেকে আমি m এর দুইটা ভ্যালু পাবো, m এর একটা ভ্যালু পাবো -3, আর m এর আরেকটা ভ্যালু পাবো 1/3। এই পেয়ে গেলাম আমি m এর একটা ভ্যালু। তো m এর ভ্যালু কখন কোনটা হলে আমি কি অ্যান্সার পাবো, আমি দেখতে চাই এখন। এটা আমরা দেখতে চাই। তো m এর ভ্যালু যখন আমার -3 হবে, তখন আমার ইকুয়েশনটা কি আসবে? ইকুয়েশন আসবে 3x - y, মাইনাস না, এটা প্লাস আসবে, +y - 5 ইজ ইকুয়ালস টু 0। এন্ড m এর ভ্যালু যখন 1/3 আসবে, তখন এটা আসবে x - 3y + 5 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমার অ্যান্সার। তো তোমাদের উদ্ভাসের বইয়ে হচ্ছে এটা ডিরেক্টলি একটা সূত্র দিয়েও করছে, আমি ওটা সাপোর্ট করবো না, এভাবে করাই বেটার আমার মতে। তো আসো, আমার বলছে এবার জ্যায়ের সমীকরণ, জ্যায়ের দৈর্ঘ্য। তো আমার এরকম একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, x² + y² + 2gx। এখানে এটা কিন্তু অবভিয়াসলি 1 হইতে হবে। এই এক্স এন্ড ওয়াই দুইটাই কিন্তু 1 হইতে হবে, না হলে কিন্তু এটা গ্র্যান্টেড হবে না। ঠিক আছে? এক্স এন্ড ওয়াই দুইটাই 1 হইতে হবে, না হলে তুমি যে দৈর্ঘ্যটা বের করবা, দৈর্ঘ্যটা ভুল বের হবে। তো দুইটাই যত 1 হয় খেয়াল রাখা উচিত। তখন x1 y1 কোন একটা বহিস্থ বিন্দু আছে, এই বহিস্থ বিন্দু থেকে দূরত্ব কত হবে? x1² এইভাবে বসায় দিবা। And এটা একটা আর দূরত্ব, থিটা। থিটা কি হবে? থিটা হবে ক্লিয়ারলি tan ইনভার্স। দেখো, আমার ভূমি দেওয়া আছে, আমার উচ্চতাও দেওয়া আছে। উচ্চতা কত? আর। এন্ড ভূমি কত? জেড দৈর্ঘ্য। জেড দৈর্ঘ্যকে আমি এল ধরি, r/l। এন্ড আমার যে ফুল 2θ ইজ ইকুয়ালস টু 2 tan ইনভার্স r/l। তো তোমাকে যদি কখনো কোণ বের করতে বলে, তাহলে এরকম ভাবে বের করে দিতে পারবা, সমস্যা নেই। এন্ড স্পর্শ যেতে আসি, এটা হচ্ছে কি আমার স্পর্শ জ্যা। আমি যেটা মাত্র আঁকলাম সেটা আমার স্পর্শ জ্যা। তো স্পর্শ জ্যা কি আমি আগেও দেখছি, সেটা হচ্ছে গিয়ে t ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ x
x1 প্লাস y y1 প্লাস g x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে আমার স্পর্শজ্যা। আমি একটু সুন্দর করে নিই, হাতের লেখা খুব বাজে হচ্ছে, সমস্যা নেই। তো এই হচ্ছে আমার স্পর্শজ্যায়ের সমীকরণ। তো স্পর্শজ্যায়ের সমীকরণ বের করা শিখাবো না আমি, আসলে নেক্সট যাই। তো নিকটতম দূরত্ব অথবা দূরবর্তী দূরত্ব। নিকটতম দূরত্বে আসি, আমার এটা হচ্ছে কি আর ব্যাসার্ধ সি এ সমান আর মিনস আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা যে বৃত্ত। তো এখান থেকে পি দূরত্ব আছে, তো সিপি সমান এল ধরা হয়েছে। তো আমি যদি পুরোটা একবার নিতে যাই, আমার এই দূরত্বটা এতটুকু হচ্ছে কি আমার এল দূরত্ব। আমি কালারিং করব সুন্দর করে, এতটুকু দূরত্ব আমার এল দূরত্ব, এন্ড এতটুকু দূরত্ব আমার আর দূরত্ব, তাই তো? তাহলে আমার এই যে এপি এবং বিপি নিকটতম দূরত্ব কি? নিকটতম হচ্ছে কি আমার এপি, নিকটতম আমার এপি, এপি এবং সেটা কত? সেটা হচ্ছে কি আমার আর মাইনাস এল মাইনাস আর, এল মাইনাস আর। এন্ড দূরবর্তী কত? দূরবর্তী কোনটা সবচেয়ে? এটা হচ্ছে কি আমার বিপি, সেটা আমার কত? এল প্লাস আর, এল প্লাস আর, এল মাইনাস আর এবং এল প্লাস আর। তো এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়া আমার এ বিন্দু, এ বিন্দুতে এ বিন্দুটা সিপি রেখাকে, এটা ছোট করে নিতে হবে একটু। এটাকে যদি আমি একটু ছোট নেই, একটু ছোট, আর একটু, হ্যাঁ এখানে, হ্যাঁ সমস্যা নেই। এটা আমার এ বিন্দুতে, এ বিন্দুতে যে সিপি রেখা, এ বিন্দুতে সিপি রেখা, এ বিন্দুতে সিপি রেখা কি অনুপাতে ছেদ বিভক্ত হয়? আর এন্ড এল মাইনাস আর, আর এল মাইনাস আর অনুপাতে অন্তর্বিভক্ত হইতেছে। অন্তর্বিভক্ত না, এটা অন্তর্বিভক্ত হচ্ছে, অন্তর্বিভক্ত হচ্ছে। এগেইন বি বিন্দুতে কি হইতেছে? সিপি রেখা বহির্বিভক্ত হইতেছে, অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি বহির্বিভক্ত, বহির্বিভক্ত। এন্ড কি অনুপাতে হচ্ছে আমরা যদি দেখতে চাই, তাহলে সেটা হবে গিয়ে এদিক দিয়ে আছে আর এবং এদিক দিয়ে এল প্লাস আর, আর এল প্লাস আর অনুপাতে বহির্বিভক্ত হইতেছে। তো একইভাবে এটা তো বহিস্থ বিন্দু গেল, এখন অভ্যন্তরস্থ কোনো বিন্দু থাকলো। তো অভ্যন্তরস্থ কোনো বিন্দু থাকলে আমার যে সিপি সেটাকে আমরা ধরতেছি এল, এন্ড আর তো আছেই। তো নিকটতম বিন্দু কি হবে? পি এ হবে বা এপি হবে। এখানে নিকটতম বিন্দু এপি কি? এখানে নিকটতম বিন্দু এপি হচ্ছে আর মাইনাস এল, আর মাইনাস এল। এন্ড দূরবর্তী বিন্দু কত? আর প্লাস এল, বিপি, বিপি আর প্লাস এল। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এল ইজ গ্রেটার দেন আর এবং এখানে আর ইজ গ্রেটার দেন এল, এবং এই কেন্দ্র কিন্তু হবে না, আর নট ইজ ইকুয়ালস টু জিরো। আর কে দুই, এই ক্ষেত্রে আমার আর নট ইজ ইকুয়ালস টু জিরো, এটা মেনটেন করতেই হবে। তো সেম ভাবে আমি যদি বলি যে এ বিন্দুতে সিপি রেখা কি হবে? আর ইস টু আর মাইনাস এল অনুপাতে বহির্বিভক্ত হয়েছে, এখানেও বহির্বিভক্ত হয়েছে। এন্ড আবার বি বিন্দুতে সিপি রেখা আর ইস টু আর প্লাস এল, এখানেও বহির্বিভক্তই হয়েছে, অন্তর্বিভক্ত হয় নাই। তো বৃত্তের সাপেক্ষে রেখা, বৃত্তের সাপেক্ষে রেখা এটা কিরকম হবে? যদি ধরো আমার এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত আছে,
এটাকে রেড কালার দিই, এবং এরকম একটা সরলরেখা আছে, এরকম একটা, বেশি ছোট হয়ে গেছে সরলরেখাটা, এরকম একটা সরলরেখা আছে। তো নীল সরলরেখাটার ক্ষেত্রে কি হবে, মানে নীল না, সবুজ সরলরেখাটার ক্ষেত্রে কি হবে, সরলরেখাটা ছেদ করছে, তাই না? তো আমি যদি এভাবে লিখি, যদি বৃত্তের ব্যাসার্ধ আর কে, আমি যদি বৃত্তের ব্যাসার্ধ ধরি, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ, এবং যদি রেখা থেকে লম্ব দূরত্ব, রেখা থেকে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব, কেন্দ্র হতে রেখা পর্যন্ত, রেখা থেকে না, কেন্দ্র হতে রেখা পর্যন্ত লম্ব দূরত্ব, মিন্স কেন্দ্র হতে রেখা পর্যন্ত লম্ব দূরত্বকে, লম্ব দূরত্বকে আমরা কি ধরবো, আমরা ধরবো এস, এস ধরবো। তখন কি হবে, আচ্ছা আমি এটাকে যদি স্পর্শ করে, এরকম স্পর্শ করে, তখন কি হবে, আর এবং এস সমান হবে, আর ইজ ইকুয়ালস টু এস, স্পর্শ করছে। সেকেন্ডে যদি স্পর্শ না করে ছেদ করে, যদি ছেদ করে, ধরলাম এটা হচ্ছে গিয়ে আমার কেন্দ্র, এটা হচ্ছে আমার কেন্দ্র, ছেদ করলো, ছেদ করলে কি হবে, ছেদ করলে এটা লিটারেলি এস দূরত্বটা আমার, এটা এটা হচ্ছে আমার এস দূরত্ব, এবং এইটা হচ্ছে কি আমার আর দূরত্ব, মিন্স আর ইজ গ্রেটার দেন এস, আর ইজ গ্রেটার দেন এস। এখানেও দুই, আর ইজ গ্রেটার দেন এস, এন্ড এগেইন যদি ছেদ, ছেদ না করে বাইরে দিয়ে চলে আসে, তখন কি হবে, তখন কি হবে, আমার যে এস, এস এর মান ছোট হবে, এস, এস এর মান বড় হবে, এস ইজ গ্রেটার দেন আর, এস এর মান বড় হবে। তো এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ করতে পারি, এবং এমসিকিউ তে বলা থাকে এরা ছেদ করছে কিনা স্পর্শ করছে কিনা, স্পর্শ বা ছেদ কোনোটাই করেনি। তো এখানে কি হয়েছে, এখানে স্পর্শ বা ছেদ কোনোটাই করেনি, এটা হচ্ছে গিয়ে স্পর্শ, স্পর্শকে আমি উল্টা নিয়ে গেছি। তো এটা হচ্ছে গিয়ে আমার স্পর্শ, and এটা হচ্ছে গিয়ে আমার ছেদ, এবং আমার এটা হচ্ছে গিয়ে অস্পর্শী, বা স্পর্শ বা ছেদ কোনোটাই করে নাই। এই হচ্ছে গিয়ে আমার বৃত্তের সাপেক্ষে রেখার অবস্থান। তো বৃত্তের সাপেক্ষে রেখার অবস্থান গেল, এবার আসো বৃত্তের সাপেক্ষে বৃত্ত। তো বৃত্তের সাপেক্ষে বৃত্তর বিভিন্ন ধরনের টাইপ আছে, একটা হচ্ছে গিয়া স্পর্শও করে না এবং ছেদও করে না, স্পর্শও করতে পারো, স্পর্শও করে নাই এই বৃত্ত, এবং ছেদও করে নাই। তো স্পর্শ করেন নাই, ছেদও করেন নাই, তো এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি C1 C2 ইজ গ্রেটার দেন R1 প্লাস R2। ওয়েট আ মিনিট, আমি এটাকে, এই কালারটা চেঞ্জ করে নিই, and এই কালারটাও আমি চেঞ্জ করে নেব, ওকে। তো C1 C2 ইজ গ্রেটার দেন R1 R2, এবং এই যে এই গ্রিন কালারের লাইনটা, এটাকে বলে হচ্ছে গিয়ে মৌলিক অক্ষ, মৌলিক অক্ষ। এখন এটা কি, তোমাদের এটা সম্পর্কে জানা, এখন বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই, জাস্ট জানবা যে এই S1 বৃত্ত এবং S2 বৃত্তকে মাইনাস করে দিলে যেটা পাবা, সেটাই, যে রেখাটা সরলরেখা সমীকরণ পাবা সেটাই মৌলিক, যে সেটাকেই আমরা মৌলিক অক্ষ বলবো। এইবার আসো, ছেদ করছে, পরস্পর ছেদ করলে কি হবে, আমার যে R1 মাইনাস R2 থেকে R1 R2 এর ডিফারেন্স, R1 R2 এর ডিফারেন্স, নট মাইনাস, থেকে C1 C2 বড় হবে, কিন্তু
R1 এবং R2 যোগফল থেকে সেটা ছোট হবে। এবং এই যে মৌলিক অক্ষ, যখন এটাকে মৌলিক অক্ষই বলা হবে, কিন্তু মৌলিক অক্ষের নাম, মৌলিক অক্ষর থেকে নাম পরিবর্তন হয়ে এটা সাধারণ জ্যা হয়ে যাবে। এবং সাধারণ জ্যা এটা কিন্তু মৌলিক অক্ষই, সাধারণ জ্যা এটাকে কিন্তু মৌলিক অক্ষই বলা হবে এক ধরনের, কিন্তু এটা সাধারণ জ্যা। তো আসো আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে গিয়ে বহিঃস্পর্শ করছে। তো বহিঃস্পর্শ করলে কি হবে? C1 C2 এটা R1 প্লাস R2 এর সমান হবে। এবং এই যে আমার S1 S2 যে সমীকরণ, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সাধারণ স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শক, বা সাধারণ সাধারণ স্পর্শক স্পর্শক এবং সাধারণ স্পর্শক না, শুধু সাধারণ স্পর্শক না, এটা স্পর্শ বিন্দুগামী হবে, স্পর্শ বিন্দুগামী। কারণ এই দুইটা যে বৃত্ত, এই দুইটা বৃত্তের আরো সাধারণ স্পর্শক আছে দুইটা, আরো দুইটা আছে, এটা আমি পরে তোমাদের দেখাবো। তো স্পর্শ বিন্দুগামী সাধারণ স্পর্শক বলা লাগবে এটাকে। এন্ড আমাদের যেই আরেকটা একটা অনুসিদ্ধান্ত আছে এখানে, সেই অনুসিদ্ধান্তটা কি হবে? সেই অনুসিদ্ধান্তটা হবে হচ্ছে গিয়া C1 C2 কে এটা R1 R2 অনুপাতে বিভক্ত করে। C1 C2 কে R1:R2 অনুপাতে অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর অন্তর বিভক্ত করে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, এই যে এই স্টেটমেন্টটা যে আমি দিলাম। কেন? কারণ এই যে অন্তর্বিভক্তির সূত্র কিন্তু তোমরা সরলরেখায় পড়ে আসছো, যে অন্তর্বিভক্তির সূত্র কি হবে। তো আমার কাছে যদি ধরো C1 দেওয়া থাকে এবং C2 দেওয়া থাকে, তুমি ইজিলি স্পর্শবিন্দুটা বের করতে পারবে। আবার ধরো স্পর্শবিন্দু দেওয়া আছে এবং C1 দেওয়া আছে, তাহলে C2 বের করতে পারবা। আবার যদি C2 এবং স্পর্শবিন্দু দেওয়া থাকে, তাহলে C1 বের করতে পারবা। তোমার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে এই ধরনের ম্যাথ সলভ করা। তো এই জন্যই আমি বললাম এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। আচ্ছা, তো আসো আমরা ফোরে যাই। অন্তঃস্পর্শ করছে। তো অন্তঃস্পর্শ করার কারণে কি হয়েছে আমরা যদি বলি, এটা হবে গিয়ে আমার কালার চেঞ্জ করতে হবে একটু, ওয়েট আ মিনিট। ওকে। তো আমার যে C1 C2 এই দুইটার দূরত্ব, সেটা আমার R1 এবং R2 এর ডিফারেন্সের সমান হবে। অবভিয়াসলি R1 এবং R2 এর ডিফারেন্সের সমান হবে। এবং আমার C1 C2 কে আচ্ছা, এখান থেকে নিয়ে আমি এটা, ওয়েট আ মিনিট। এই তো। তো আমি এটাই নিব, এই লাইনটাকেই কপি করে এখানে পেস্ট করলাম। কিন্তু আমি যেখানে অন্তর্বিভক্তি লিখছিলাম, সেই অংশটাকে বহির্বিভক্তি বানাতে হবে এখন। কারণ এটা অন্তর্বিভক্ত অবভিয়াসলি করে নাই, এটা বহির্বিভক্ত করছে। বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করে এই। এবং এটাকেও বলে স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শক। এই যে গ্রিন লাইটটা, গ্রিনটাকেও স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শকই বলে, তাই আমি আর লিখে দিলাম না। এটাও কি স্পর্শবিন্দুগামী সাধারণ স্পর্শক। তো নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে গিয়া যদি কিছু না করে, তো এখানে এটাকেও মৌলিক অক্ষ বলবো আমরা, এটাও মৌলিক অক্ষ। কারণ কি, আর স্পর্শক নাই, এটা মৌলিক অক্ষ। মৌলিক অক্ষ। এবং C1 C2 কিরকম হবে? C1 C1 C2 কিন্তু আমার যে R1 R2 থেকে, R1 এবং R2 এর ডিফারেন্স থেকে ছোট, তাহলে কি C1 C2 R1 R2 এর যোগফল থেকেও তো অবভিয়াসলি ছোট হবে, তাই না? অবভিয়াসলি ছোট হবে। আচ্ছা,
এই হচ্ছে গিয়ে এখানে গেলাম। তো এখানে আরো কিছু জানার বিষয় আছে। তো সেই জানার বিষয়গুলো কি, আমি একটু দেখি, ওয়েট আ মিনিট। না, এখানে আর কিছু জানার নাই। এই তো আসো নেক্সটে যাই। নেক্সটে কি বলা আছে, দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y মাইনাস 40। আচ্ছা, বলা আছে যে বলছে বহিঃস্পর্শ করছে, অতঃপর এদের সাধারণ স্পর্শক বের করো। তাই তো। তো বহিঃস্পর্শক এবং বহিঃস্পর্শ যে করছে এটা দেখাইতে বলছে। তো আগে দেখাই আমরা যে বহিঃস্পর্শ করলে কি হয়। আমরা জানি C1 C2 ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2। তাই তো। এখানে আমার C1 কত, C1 হচ্ছে গিয়া আমার -1 and 2, and C2 কত, C2 হচ্ছে আমার 11 and 7। R1 কত, R1 আমার 7, এবং R2 কত, R2 আসতেছে আমার 6। C1 C2 কত আসে, C1 C2 আসে আমার 13। C1 C2 আমার 13 আসে, এবং R1 প্লাস R2 ও 13 আসে, ইকুয়ালস টু R1 প্লাস R2। তো এটা তোমরা ম্যাথ করে সলভ করবা, আমি এটা ইজিলি একদম ডিরেক্টলি দেখাই দিছি। এবং S1 মাইনাস S2 মিনস সাধারণ স্পর্শক। তো আমি যদি বের করতে চাই তাহলে এটা ডিরেক্টলি আমি বের করবো। 12x প্লাস 5y মাইনাস 89 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সটে আসো। বলছে যে দুটি বৃত্তের প্রত্যেকটার ব্যাসার্ধ 5 একক দেওয়া আছে এবং বৃত্ত দুটি পরস্পরকে 1 2 বিন্দুতে স্পর্শ করে। যদি বৃত্তদ্বয়ের এরকম অনেক কিছু বলছে, আসো আমরা করি। এত কিছু পড়তে ইচ্ছা করে না। তো বৃত্ত দুইটা দেখতে কিরকম, এরকম। লাল করব, বৃত্তই ভালো লাগে বেশি। আচ্ছা, সেম বৃত্তই বলছে তাই না? এই তো। দেন একটা স্পর্শক পাওয়া গেছে, দুইটা সাধারণ স্পর্শক। একসাথে মিলছে না, ঠিক না? আচ্ছা, সমস্যা নেই, কি হবে। এই তো। এই হচ্ছে গিয়ে আমার সাধারণ স্পর্শক। এই সাধারণ স্পর্শক আইসা পড়ছে। এন্ড কি বলা হয়েছে, উম, এই তো। ওকে, একটু ছোট করতে হবে, যে কেন্দ্র থেকে যেতে আসে, কেন্দ্র থেকে আসতে হবে, এই কেন্দ্র থেকে আসছে। ওকে। তো বৃত্তদ্বয়ের সমীকরণ বের করতে বলছে। আমার সাধারণ স্পর্শক দেওয়া আছে 4x প্লাস 3y মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। তো এবং আমার এম, এটার যে ঢাল, ঢালটা কত, 3x প্লাস। ওকে। এবং আমার যে অভিলম্ব, এই আমার অভিলম্ব কি হবে, এটা হবে 4x মাইনাস 3y ইজ ইকুয়ালস টু 1 2 বিন্দু দিয়ে গেছে, তো 4 ইন্টু 1 4 মাইনাস 6। তো 4 মাইনাস 6, ও সরি, ভুল হয়েছে একটা। 4x মাইনাস 3y না, 3x মাইনাস 4y। তো 3x মাইনাস 4y ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 8। তো 3x মাইনাস 4y প্লাস 5, 3x মাইনাস 4y প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। এটা আমার কোন রেখাটা, এটা আমার এই যে লাল রেখাটা আছে না, এটা আমার লাল রেখাটা। এটা আমার লাল রেখা। তো লাল রেখাটাকে একটু লাল কালারই করে দিলাম। এই হচ্ছে আমার লাল রেখা। তো লাল রেখাটা আমার দুইটা কেন্দ্র দিয়েই যাইতেছে, এবং এই রেখার যে আমার ঢাল, ঢালটা হচ্ছে আমার এম টেন থিটা করে দিই। টেন থিটা ইজ ইকুয়ালস টু 3/4। এখন টেন থিটা কেন করলাম, ভাইয়ারা তোমাকে আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারো। তো সরলরেখা একটা জিনিস পড়ছিলা, সেটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস x1 বাই বাই
cos থিটা কনসেপ্টটা মনে পড়ার কথা ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস আর। এখানে আর তো কত, আর 5, আর ইজ ইকুয়ালস টু 5 এবং দুইটা ব্যাসার্ধই সেম। তো আমি বের করে ফেলবো। তো cos থিটার ভ্যালু কি আসে এখান থেকে, tan থিটার ভ্যালু আসলে cos থিটার ভ্যালু আসে ভূমি না, তো 4/5 এন্ড সাইন থিটার ভ্যালু আসে 3/5। তো আমার এখান থেকে যদি আমি x1 y1 বের করতে চাই তাহলে আমার কি আসে, x1 y1 আমার ক্লিয়ারলি আসবে হচ্ছে গিয়া হয় 5/5 অর -3 -1। আমার দুইটা বৃত্তই আছে, দুইটা কেন্দ্র পাইছি, দুইটা ব্যাসার্ধই দেওয়া আছে। একটার কেন্দ্র হচ্ছে গিয়া 5/5 এবং আরেকটার কেন্দ্র হচ্ছে গিয়া -3 -1। আমরা কি জানি বৃত্তের সমীকরণ বসাই দিব, x-5 হোল স্কোয়ার প্লাস y-5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 or x মাইনাস না x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 and this is the answer। আচ্ছা এটা n লাগতেছে আমার কাছে অনেকটা, এটা n না, এটাও n লাগতেছে। এই যে পরে হাতের লেখা নষ্ট হয়ে গেছে, এগুলা স্কোয়ার। আচ্ছা এই হচ্ছে আমার অ্যান্সার, দুইটা বৃত্তেরই সমীকরণ। তো দুইটা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম। নেক্সট ম্যাথে যাব আমরা। তো সাধারণ স্পর্শকের সংখ্যা। তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে গিয়া স্পর্শও করে না ছেদও করে না, দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শও করে না, স্পর্শ স্পর্শ বা ছেদ করে না, বা ছেদ করে না। এখানে কি করছে, বহিস্থভাবে স্পর্শ করছে, বহিস্থ ভাবে স্পর্শ করে, স্পর্শ করে। এখানে ছেদ করছে, ছেদ করে। এখানে অন্তস্থ ভাবে স্পর্শ করে, অন্তস্থ ভাবে স্পর্শ করে, and এখানে করে না। এখানে ভিতরে থাকে, কোনো সাধারণ স্পর্শক নাই, মিন্স সাধারণ স্পর্শক নাই। তো আসো আমরা স্পর্শক গুলা বের করি, কিরকম স্পর্শক আসে। একটা তো এরকম বেঁকা, ক্লিয়ারলি এরকম বেঁকাতার একটা স্পর্শক আসবে, এরকম ভাবেই এরকম আরেকটা স্পর্শক আসবে। এই আসলে আমার দুইটা স্পর্শক। আরেকটা আসবে আমার এরকম একটা স্পর্শক আসবে, এই আমার 3 নাম্বার স্পর্শক। এবং আরেকটা আসবে আমার এইরকম আরেকটা স্পর্শক আসবে, এই গেল আমার 4 নাম্বার স্পর্শক। তো টোটাল 4টা স্পর্শক আমি পাইছি, 4টা স্পর্শক। তো আসব বহিস্থভাবে স্পর্শ করছে, তো এটা তো আমার সাধারণ স্পর্শক, স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শক এটা। অ্যাগেইন আরেকটা সাধারণ স্পর্শক পাবো আমি, এটা আরেকটা সাধারণ স্পর্শক, এবং আমার এইটা আরেকটা সাধারণ স্পর্শক। ওকে, কি বড়, হ্যাঁ ওকে। এবং যদি আমি দেখি যে এইটা টি বিন্দুতে, টি না পি বিন্দুতে মিলিত হয়েছে, পি বিন্দুতে। তো পি বিন্দুতে মিলিত হওয়ার কারণে আমার এখানে আরো কিছু ইনফরমেশন আছে, যেটা আমি একটু পরে দেখাবো, এখন দেখাবো না। এটা নিয়ে আমার কিছু ইনফরমেশন আছে, এটার ফুল ইনফরমেশন আমি দেখাইনি। তো ছেদ করলে কি হবে, ছেদ করলে আমার জাস্ট এরকম ভাবে দুইটা স্পর্শক যাবে। আর সাধারণ যে স্পর্শক, স্পর্শ বিন্দুতে সাধারণ স্পর্শক যেটা, ওইটা আমার সাধারণ জ্যা হয়ে যাবে, ওইটা আর স্পর্শক থাকতেছে না আমার। এন্ড
অন্তস্থভাবে স্পর্শ করলে জাস্ট এই স্পর্শকটাই আমার স্পর্শক হবে, এর বাইরে আমার কোনো ধরনের স্পর্শক আমি পাওয়ার সম্ভাবনাও পাইতেছি না, and এখানে তো স্পর্শক নাই। তো আসো নেক্সটে যাই। এই যে তির্যক স্পর্শক, আমরা যে পড়ছিলাম তির্যক স্পর্শক, এখানে টি x1 y1 বিন্দুতে ছেদ করছে। তো আসো আমরা যদি দেখতে চাই যে কি হবে, সি আছে, আমি এই বিন্দুটাকে ধরবো এ বিন্দু, এন্ড এই বিন্দুটাকে ধরবো আমি বি বিন্দু। তো আমার যে ত্রিভুজ, ত্রিভুজ T1 A T আর ত্রিভুজ T2 B T, এগুলো সদৃশকোণী, সদৃশকোণী না? অবশ্যই সদৃশকোণী, অবশ্যই সদৃশকোণী। তো সদৃশকোণী ত্রিভুজ মানলাম। সদৃশকোণী ত্রিভুজ থেকে কি হবে, আমার হবে T1 T T2 T, যে বিভক্ত হয়েছে C1 T বাই C2 T, এটা কিসের সমান ধরা যায়? এটাকে ধরা যায় আমি C1 A বাই C2 A এর সমান ধরা যায়। then এটা কিসের সমান? C1 A C2 A, এটা আমার R1 এবং R2 এর সমান। তো আলটিমেটলি আমরা কি ধরতে পারি? আলটিমেটলি আমরা ধরতে পারি C1T বাই C2T ইজ ইকুয়ালস টু R1 বাই R2। পুরাটাকেই নিয়ে আসি আমি, এই তো এই লাইন থেকে এই লাইন, অ্যাগেইন C1T is to C2T is equals to R1 is to R2, and এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটা দিয়ে ম্যাথ এসে পড়ে, এই লাইনটা দিয়ে, আচ্ছা আমি একটু ভুল করছি। লেখা বেঁকা হয়ে যাচ্ছে, এই লাইনটা দিয়ে ম্যাথ এসে পড়ে। এবং এই লাইনটার ম্যাথ, এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হচ্ছে গিয়ে টি বিন্দু, টি বিন্দু C1 C2 কে R1 is to R2 অনুপাতে, অনুপাতে বহির্বিভক্ত করে, বহির বি বহির্বিভক্ত, বহির্বিভক্ত করে। ওকে, তো অনেক অন্তর্বিভক্তি বহির্বিভক্তি আমি পেয়ে গেছি, আরো অনেক আছে। এই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা আমি, তো এই ম্যাথটা, এই ম্যাথটার কিছু এক্সটেনশন আছে। ধরো আমার তো এরকম স্পর্শক দেওয়া আছে, এবার আসো আমি এই দুইটা স্পর্শকও বের করতে চাই। এই যে গোলাপি যে স্পর্শক, এই স্পর্শকটা এবং এই স্পর্শকটা, এই দুইটা স্পর্শকই আমাকে বের করতে বললাম, তখন কিরকম হবে? তো আসো আগে আমি এটাকে একটু সিলেক্ট করি। এই হচ্ছে গিয়া আমার এই গোলাপি স্পর্শক দুইটা বের করতে বলতেছে। তো আমার বৃত্তের সমীকরণটাও আমি নিয়ে আসি, বৃত্ত দুইটা সমীকরণ যেহেতু কষ্ট পিষ্ট করে পাইছি আমরা। এই হচ্ছে গিয়ে আমার দুইটা বৃত্তের সমীকরণ, এবং আমি এই পেজটাকে নিয়ে যাব হচ্ছে গিয়ে এটার পিছনে, নিচে নিয়ে যাব। একটু ওয়েট, এই যে নিচে নিয়ে আসলাম। হুম, ওকে, ডান। তো পাইলাম তো। ধরি
আমার এই যে এই সমীকরণটা দেওয়া, আচ্ছা ওয়েট, এই সমীকরণটা যে আছে এটা এই, ওকে। তো ধরলাম এই যে এই দুইটা আরই তো সেম, R1 ইজ ইকুয়ালস টু R2। তো আমার যেই এই লম্ব সমীকরণ, আমার এই লাল কালারের সমীকরণ যেটা, এই লাল কালারের সমীকরণ, সেটা থেকে আর দূরত্ব বিশিষ্ট দুইটা সমান্তরাল সমীকরণ বের করলেই হয়ে যায়। দুইটা সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করলেই আমার এটার অ্যান্সার আমি পেয়ে যাব। তো আমার কাছে C1 C2 দেওয়া আছে, তখন আমার এই রেখাটা লাগবে না। যে এই যে এই রেখাটা, যে আচ্ছা এই রেখাটা লাগে লাগে না, এই রেখাটা লাগে না, তাও আমি চাইতেছি। তো কেন্দ্র কি? 5 5। এখানে আমার কেন্দ্র কত? 5 5। এন্ড এখানে -3 -1। তো ঢাল কত হবে? 5 + 1 and 5 + 3 and x-5 y-5। তো এখান থেকে আমার যে সমীকরণটা সেটা অবভিয়াসলি আসবে হচ্ছে গিয়া 3x - 4y। তো কি ছিল ওখানে আমি একটু দেখি, কোথায় রেখে আসলাম। ওকে, 3x - 4y + 5, 3x - 4y + 5 = 0। তো এই হচ্ছে গিয়ে আমার 3x - 4y + 5 = 0। এটা আমার এই রেখার সমীকরণ, এই রেড রেখার সমীকরণ, লাল রেখা। তো লাল রেখাটাকে আমি একটু লাল কালারই করে দিই। তো ওপস, কি করলাম, এটাকে সাদা এবং এই লেখাটাকে আমি লাল করে দিব। এই লাল রেখার সমীকরণ কত? 3x - 4y + 5। তো এরকমই এটি সমান্তরাল যে রেখা, গোলাপি রেখা, গোলাপি রেখার সমীকরণ কি আসবে? 3x - 4y + k = 0। এবং এটা কিন্তু দুইটা রেখা, এটা কিন্তু দুইটা রেখা এবং দুইটা রেখাই 5 একক দূর বিশিষ্ট। এই রেখার দূরত্ব কত? 5। এটা কত? এতটুকু দূরত্ব 5 এবং এতটুকু দূরত্ব 5। তো 5 একক দূরবর্তী, তো কি আসতেছে আমার? k - 5/√3² + 4² = 5 5। তো k ±25 + 5। এখান থেকে আমার k এর যে দুইটা ভ্যালু আসবে, দুইটা ভ্যালু কি আসবে? একটা আসবে গিয়ে 25 + 5 মিনস 30, 30 অর -20। তো গোলাপি রেখাগুলোর সমীকরণ কি আসবে আমার? একটা আসবে, ধরলাম নিচেরটাই, নিচেরটা আসতেছে 3x - 4y + 30 = 0। আর উপরেরটার সমীকরণ আসতেছে 3x - 4y -20 = 0। তো নেক্সটে যাই। নেক্সটে আমার এরকম কিছু একটা বলা আছে যে, এখানে বলা আছে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, তো স্পর্শ বিন্দুটা বের করতে বলছে। তো বৃত্ত দুইটি আমি আঁকতে চাই আগে। তো এই হচ্ছে কি আমার ফার্স্ট বৃত্ত। আচ্ছা আমার আঁকা তো লাগবে না, আমার এরকম অন্তঃস্পর্শ তো অনেক কিছুই, হ্যাঁ এই যে পাইছি, এটাই আমি কপি করে নিয়ে যাবো, আমার আর কিছু লাগতেছে না। এই আমি কপি করে নিয়ে আসলাম, ডিলিট। তো আমার কি এখানে কেন্দ্রগুলো আমি ডিফাইন করে নিই। এখানে আমার প্রথম বৃত্তের যে বৃত্ত C1, C1 এর যে কেন্দ্রগুলা সেটা আসতেছে 1 -2, এবং C2 যে কেন্দ্র, C2 কেন্দ্র আসতেছে -2 2। তো C1 C2 বের করলাম। R1 কি আসতেছে? আমার R1 আসতেছে 6 এন্ড R2 আসতেছে আমার 1। তো আমার C1 C2 অবভিয়াসলি আসবে আমার 5 এন্ড R1 - R2 আসবে আমার 5।
তো অবশ্যই এটা আমার অন্তঃস্পর্শ করছে। অন্তঃস্পর্শ করতে বলছে এরকম দেখাইতে বলে নাই, কিন্তু আমি তাও দেখাই দিলাম যদি চায়। এই একটা এ বিন্দু। তো আমরা কি পড়ছিলাম বহির্বিভক্ত করে। এ বিন্দুটি, এ বিন্দু C1 C2 কে C1 C2 কে 6:1 অনুপাতে 6:1 অনুপাতে অনুপাতে বহির্বিভক্ত করে, বহির্বিভক্ত করে। 6:1 বুঝবো কিভাবে? তোমরা দেখো C1 C2 তো এই দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটা কত 6, C2 থেকে এই দূরত্বটা কত 1। তো 6:1 অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। অথবা C1 A এটা হচ্ছে কি আমার 6, এন্ড C2 A এটা হচ্ছে কি আমার 1। তো C1:C2 এটাও 6:1। ওকে। তো বহির্বিভক্তি সূত্র থেকে আমরা যে যেটা পাবো সেটা আমরা এ বিন্দু পাবো। এ বিন্দুটা স্পর্শ বিন্দু, এবং স্পর্শ বিন্দুটা আমরা কি পাবো? আমরা স্পর্শ বিন্দুটা পাবো হচ্ছে গিয়া -13/5 and 14/5। এই পেয়ে গেলাম আমরা অ্যান্সার। তো তোমাদের একটা জিনিস মিস গেছিল। আমি হচ্ছে গিয়া এটা পড়াইছিলাম যে তির্যক স্পর্শক, এটা হচ্ছে গিয়া সাধারণ তির্যক স্পর্শক যে টি বিন্দুতে x1 y1, এখানে আমার r1 r2 তে ছেদ করছে, মানে বহির্বিভক্ত হয়েছে। তো আমার যদি এরকম ভাবেই একটা পি বিন্দু থাকে x1 y1 এর, তখন আমার এটা কি, এটা অন্তর্বিভক্ত করতেছে না? এটা অন্তর্বিভক্ত করতেছে। তো আমি যদি জাস্ট এই অংশটা কপি করে নিয়ে আসি, Ctrl+C, Ctrl+V, আমি কি লিখবো এখানে? আমি এখানে টি এর জায়গায় এই জায়গায় টি এর জায়গায় লিখবো হচ্ছে গিয়া পি, এবং এই বহির্বিভক্তর জায়গায় লিখবো অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত। তো স্টেটমেন্টটা কি আসে? C1P, C1P C2P is equals to R1:R2, তাই না? হ্যাঁ। তো এটা হোয়াইট কালার এন্ড এটা আমার গ্রিন কালার। এই এটাই হচ্ছে আমার স্টেটমেন্ট। তো প্রমাণটা আমি দেখালাম না, প্রমাণটা তোমরা নিজেরাও পারবা। তো এই গেল আমার দুইটা স্টেটমেন্ট। তো আসো, এই নিয়ে হচ্ছে গিয়ে আমরা যদি কিছু ম্যাথ করতে চাই, আমি এইটাকে হচ্ছে পরে এখানে রেখে দিই। এটা শেষ। শেষ। তো এটা নিয়ে আমি যদি ম্যাথ করতে চাই, আমি এটা নিয়ে মূলত খুব একটা ম্যাথ খুঁজে পাইনি, সত্যি কথা যেটা বলবো। আমি জাস্ট উদ্ভাসের কনসেপ্ট বুকে এরকম একটা ম্যাথ দেখছিলাম, আমি সেই ম্যাথটাই করাবো, কারণ আমি কোনো ধরনের কোশ্চেন ব্যাংক বা যেখানেই বলো এই ম্যাথ খুঁজে পাইনি। তো এটাই হচ্ছে গিয়া তোমাদের শেষ ম্যাথ। ম্যাথটা হচ্ছে গিয়া এটার পরে তোমাদের বৃত্ত শেষ। তো x² + y² = 1, এবং x²+ y² + 6x + 8y + 16 বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সংখ্যা ও সমীকরণ। মানে স্পর্শক যেগুলা সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক এগুলোর সংখ্যা এবং সমীকরণ। তো আমি জানি না এগুলা ছেদ করছে কিনা বা ছেদ করে নাই কিনা। তো এটা আমি আগে ভেরিফাই করতে হবে সংখ্যা বের করার জন্য। সংখ্যা বের করতে গেলে আমার ভেরিফাই করতে হবে। তো আমি যদি C1 বের করি, সেটা হচ্ছে গিয়া 0 0। তো C1 আমার 0 0, R1 কত?
R11 এবং C2 কত? C2 হচ্ছে আমার -3 and -4 and R2 কত? R2 আমার 3। এই দুইটা আমার ইম্পর্টেন্ট। তো C1 C2 কি আসে? C1 C2 আসে, C1 C2 আমার আসে 5 and R1 প্লাস R2 কি আসে? আমার আসে 4। অবভিয়াসলি C1 C2 এখান থেকে বড়, অর্থাৎ স্পর্শও করেনি ছেদও করেনি। তো স্পর্শ যেহেতু করেনি ছেদও করেনি, আমরা কয়টা স্পর্শক পাবো? চারটা স্পর্শক করবে, চারটা স্পর্শক। সাধারণ স্পর্শক আর কি, আমি স্পর্শক লিখতেছি শুধু, সাধারণ স্পর্শক লিখবে তোমরা পরীক্ষার হলে। তো চারটা স্পর্শক কি কি হবে? আমি যদি চিত্রটা আঁকতে চাই আমাকে এরকম ভাবে নিতে হবে। তো আমি এই চিত্রটা নেই একটু, আমার এই চিত্রটা নেওয়াই বেশি ইজি। ওকে, আরো দুইটা লাইন আমার আঁকতে হবে। এই দুইটা তো আমার অন্তর্বিভক্তি, তাই না? এই দুইটা আমার অন্তর্বিভক্তি। এন্ড এগেইন আমি যদি এই চিত্রটা নিতে চাই, এটা আমার বহির্বিভক্ত। তো এই হচ্ছে গিয়ে আমি আমার চারটা স্পর্শক পেয়ে গেছি। আমার চারটা স্পর্শক এখানে। তো এই গ্রিন কালারের যেগুলা সেগুলাই আমার চারটা স্পর্শক। তো চারটা স্পর্শক আমি ফার্স্টেই কোন স্পর্শক গুলা বের করব? আমি যদি এই এই অন্তর্বিভক্তর যে স্পর্শকটা বের করতে চাই, তাহলে আমার সি ওয়ান সি টু কে R1:R2 অনুপাতে বিভক্ত করছে পি বিন্দুটা R1:R2 অনুপাতে কিভাবে 1:3 অনুপাতে বিভক্ত করছে, অন্তর্বিভক্ত। তো পি বিন্দুর স্থানাঙ্ক আমি ডিরেক্ট যদি বের করি সেটা আসে -3/4 and -1। যেহেতু 1:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, আমি সূত্র দিয়ে এটা ডিরেক্ট বের করতে পারবো। এবং যে পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করব, পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা আসো, আমি এখান থেকে পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করবো, এটা তোমাদের নিজেদের কাজ। পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, যেটার মধ্যে ঢাল আমরা এম ধরে নিব। ঢাল আমরা কি ধরবো? যেটা ঢাল এম। তো কিছু একটা আসবে যেটার ঢাল হচ্ছে গিয়ে এম, কিছু একটা আসবে সেটা 0 0 থেকে R2 দূরত্ব, 0 0 থেকে R2 দূরত্বে সেই সরলরেখার দূরত্ব ইজিক্যালস টু এস। তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এম এর দুইটা ভ্যালু পাবো, এম এর দুইটা ভ্যালু। এই এম এর দুইটা ভ্যালুকেই আমরা, আচ্ছা আমি ম্যাথটা করেই দিই, সমস্যা তো নাই করতে, তাই না? ম্যাথটা আমি করেই দিব। তো পি বিন্দু পাইছি, পি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি আসবে? y+1 ইজ ইকুয়ালস টু এম ইন্টু x+3/4। তো এখান থেকে যদি আমি বের করতে চাই তাহলে সেটা আসে 4mx, এমনি করি -4mx প্লাস 4y প্লাস 4 - 3m ইজ ইকুয়ালস টু 0। তো এটা 0 0 বিন্দু থেকে কত দূরত্ব? R2 দূরত্বে। তো 0 0 থেকে R2 দূরত্বে, তো 1 ইজ ইকুয়ালস টু 4 - 3m, 4 - 3m মডুলাস বাই 16 + 16m²। এটা হবে গিয়া 16 + 16m², এটা √ওভার। তো এখান থেকে আমার এম এর দুইটা ভ্যালু পাবো আমি। এম এর একটা ভ্যালু হবে 0, আর একটা ভ্যালু হবে -24/7। এই হচ্ছে আমার এম এর
দুটো ভ্যালু। তো আমি একটা কাজ করি, আমি এই রেখাটাকে নেক্সট পেজে নিয়ে যাই। এই এখানে আর কোনো প্রবলেম নেই। তো এই আমার এম এর আমি দুইটা ভ্যালু পেয়ে গেলাম। তো এইখানে এই যে এই সমীকরণ, এখানে আমি এম এর মান বসাই দিব। একটা এম এর মান 0 বসাইলে কি আসে? আসে হচ্ছে গিয়া ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো। একটা সমীকরণ আসে ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, এন্ড আরেকটা সমীকরণ আসে ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু -24/7 এক্স প্লাস 3/4। এই হচ্ছে গিয়ে আমার দুইটা ইকুয়েশন আসে, এবং এই দুইটা আমার এই গ্রিন ইকুয়েশন, এই দুইটাই আমার এই গ্রিন ইকুয়েশন। তো এবার এখানে আসো, এটা বহির্বিভক্ত। তো বহির্বিভক্তর ক্ষেত্রে আমরা কি করব? যে বহির্বিভক্ত করছে R1:R2 অনুপাতে, 1:3 অনুপাতেই আবার বহির্বিভক্ত করা হয়েছে। তো এখান থেকে আমি টি এর ভ্যালু কি পাচ্ছি? টি এর ভ্যালু পাবো হচ্ছে গিয়া 3/2, 2। আবার সেম ভাবে একটা সরলরেখার সমীকরণ ধরবো, যেটা কি আসে y-2 ইজ ইকুয়ালস টু m ইন্টু x-3/2। আলটিমেটলি আসবে হচ্ছে গিয়া 2mx মাইনাস 2y -2y + 4 - 3m ইজ ইকুয়ালস টু 0। এটাও 0 0 থেকে কত দূরবর্তী 1 দূরবর্তী। তো 4 - 3m মডুলাস অফ √/4 + 4m² ইজ ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমি এম এর কয়টা ভ্যালু পাবো? এম এর দুইটা ভ্যালু পাবো। এম এর একটা ভ্যালু আসতেছে হচ্ছে গিয়া এম এর ভ্যালু আসতেছে 12 +-2√/21/5। তো এখানে এম এর ভ্যালু বসাই দিই এই উপরে। তো ওয়াই এর দুইটা ভ্যালু আসে y-2 ইজ ইকুয়ালস টু 12 +2√/21/5 x-3/2। সেম ভাবে এরকম, and এই মাইনাস। তো এই হচ্ছে গিয়া আমার আরো দুইটা ইকুয়েশন। এই হচ্ছে আমার টোটাল চারটা ইকুয়েশন। এভাবে আমি অ্যান্সার টোটাল চারটা ইকুয়েশন বের করতে পারবো। তো এটার সাথে তোমাদের বৃত্ত শেষ। বৃত্তে আর কোনো ধরনের কোনো রকমের কোনো টাইপ ভিত্তিক ম্যাথ নেই তোমাদের প্র্যাকটিস করার জন্য। এই ধরনের ম্যাথ আসবে এবং এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করবো তোমরা। এগুলো করলেই এনাফ। আল্লাহ হাফিজ।